Good evening, everyone, and welcome to our class. আজকে আবারও আগের সপ্তাহের মতন আরেকটা কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিসের ক্লাস তোমাদের জন্য। তো আশা করি এই যে আমরা উইক বাই উইক এই যে ক্লাসগুলো কন্ডাক্ট করা হচ্ছে তোমাদের কিছুটা হলেও তোমরা একটু বেনিফিট পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সাইড বাই সাইড যে ক্লাসেস চলছে এবং তোমরা নিজেরাও বাড়িতে যে প্রিপারেশন নিচ্ছ আশা করি সেটা পুরো দমে চলছে। যেখানে মানে আর সেকেন্ড থট কিন্তু আসার কোনো অবকাশ নেই। একদম চোখ কান বন্ধ করে জাস্ট নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং পড়াশোনাটা করে যেতে হবে। তো আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা মানে ভ্যারিড সেকশন থেকে কোশ্চেন শিখেছি। মানে ভ্যারিড সেকশন কেন বলছে, যে ইটস নট অনলি অ্যাবাউট দ্য পোয়েমস। পোয়েমস আছে, তার সঙ্গে কিছু শর্ট স্টোরিজ আছে, ঠিক আছে? তো মানে বলা যেতে পারে ইম্পর্টেন্ট পোর্শনস অফ শর্ট স্টোরিজ থেকে আমরা কিছু প্রশ্ন রেখেছি আজকে আজকে তোমাদের জন্য। তো আমি আর টাইম ওয়েস্ট করবো না, বিকজ অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে করতে সেটা নিয়ে ডিসকাশন করতে, প্লাস অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমাদের প্রশ্নের আহ, মানে অ্যান্সার রেসপন্স ডাউট ক্লিয়ার করতে টাইম লাগবে, তাই সেই টাইমটা আমার মনে হয় সেখানে দেওয়াটা বেটার। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে, এবং ফার্স্ট প্রশ্ন দেখেই যেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে। হোয়াট ফিচার অফ দ্য চিমনি সুইপার স্পেস ডাস ল্যাম্প অ্যাডমায়ার? ল্যাম্প বলতে চার্লস ল্যাম্প ড্রিম চিলড্রেন যেটা আমাদের আছে, এবং সেই ড্রিম চিলড্রেন, যে ড্রিম চিলড্রেনটা আমরা আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছি গ্র্যাজুয়েশনের ডেজ থেকে। তো সেখান থেকে একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা, হোয়াট ফিচার অফ দ্য চিমনি সুইপার স্পেস ডাস ল্যাম্প অ্যাডমায়ার? ঠিক আছে, চিমনি সুইপার স্পেসের মধ্যে কোন পোর্শনটা বা কোন জায়গাটা ল্যাম্প অ্যাডমায়ার করতেন? স্মুথি চিজ, আইস, টাং, টিথ? দ্য রাইট অ্যান্সার ইজ টি। ঠিক আছে, একটু ডিটেলড কোশ্চেন এটা। কিছু কিছু কোশ্চেন, কিছু কিছু লাইন আমাদেরকে একটু ডিটেইলে গিয়ে পড়তে হবে, যাতে করে সেখান থেকে যদি একটু ইনডেপথ প্রশ্ন আসে সেটা আমরা করতে পারি। তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, টিথ, তাদের দাঁত। ঠিক আছে, ল্যাম্প অ্যাডমায়ার করতেন সব থেকে বেশি। নেক্সট, হাউ মেনি চিলড্রেন ডাজ এলিয়া হ্যাভ ইন ড্রিম চিলড্রেন আর রিভারি? ড্রিম চিলড্রেন রিভারিতে এলিয়ার কথা যে বলা হচ্ছে, সে তার কতগুলো সন্তান রয়েছে আমরা জানি, যেটা খুবই বলা যেতে পারে ইজি হচ্ছে দুটো দুটো অ্যাপারিশনস, দুটো চিলড্রেনের অ্যাপারিশনস এর কথা যদি বলি, সেই বলা হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হবে সবারই জানা, সেটা হচ্ছে অপশন বি। নেক্সট, what did Elias children do when he mentioned his youthful disinterest in eating fruit? না, ইটিং ফ্রুট, যখন সে ফল খায়, সেই ফল মানে সরি, তার যে ফল খাওয়ার প্রতি যে তার যে ডিসইন্টারেস্ট, যেটা মোটেও সে পছন্দ করে না, এই হ্যাবিটটার প্রতি বা এই ফিচার্সটার প্রতি এলিয়াস চিলড্রেনরা কিভাবে রিয়াক্ট করতো বা কি করতো? দে স্টার্ট ইটিং অ্যান অ্যাপল, দে পুট ডাউন এ বাঞ্চ অফ গ্রেপস, দে আস্ক ফর মোর ফ্রুট, দে লাফড অ্যাট হিম। তো এখানে অপশন বি সবাই দেখতে পাচ্ছ, যে পুট ডাউন এ ব্রাঞ্চ অফ গ্রেপস। যেই বলা হচ্ছে, যেই যখন গল্পটা এগোচ্ছে, যখনই বলা হচ্ছে যে আহ তার একদম মানে চার্লস ল্যাম্বের একদমই ফ্রুট খেতে ভালো লাগতো না, তখনই তারা কি করছে, বাঞ্চ অফ গ্রেপস কে নিচে নামিয়ে দিচ্ছে। তাই এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, what did Elias' great grandmother Phil do with the large house in Norfolk? আমরা জানি গল্পটা শুরুই হচ্ছে, মানে ফার্স্ট স্টোরিটা শুরুই হচ্ছে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার দিয়ে। সেই গ্রেট গ্র্যান্ডমাদারের নাম কি? না, ফিল্ড, মিসেস ফিল্ড। তো মিসেস ফিল্ড কি করতেন সেই লার্জ নর্থফোর্কে যে লার্জ ম্যানশনটা ছিল? না, she maintained with great care, she lived there alone, she renovated it completely, she sold it to a wealthy individual. অপশন সি ডি তো একেবারেই ভুল, কোনোভাবেই সেটা হতে পারে না। ইয়েস, শি লিভ দেয়ার অ্যালোন, বাট নো, দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট অ্যান্সার। দ্য এক্সাক্ট অ্যান্সার উইল বি অপশন এ, শি মেনটেইনড ইট উইথ গ্রেট কেয়ার। তিনি দেখভাল করতেন, আমরা জানি সেই দেখভালের গল্প থেকেই কিন্তু স্টোরিটা স্টার্ট হচ্ছে, তিনি সেই ম্যানশনটাকে টেক কেয়ার করতেন। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, who does Elia tell his children about in Dream Children a Reverie? এলিয়া কার গল্প শুরু করছেন, বা চার্লস ল্যাম্ব বলে না যে কার গল্প দিয়ে গল্পটা নিয়ে শুরু করেছেন, যে তাদেরকে ওই দুটো বাচ্চাকে কাদের গল্প শোনাচ্ছিলেন? দে আর গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, তাই তো, গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড।
অপশন এ হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার। আঙ্কেল জনের গল্প বলবে, কিন্তু প্রথমে যেহেতু গ্রেট গ্র্যান্ডমাদারের গল্প দিয়েই শুরু হচ্ছে, তাই অপশনে যদি আঙ্কেল জন এলো থাকেও আমাদের কিন্তু চুজ করতে হবে আগে যিনি রয়েছেন তিনি, যে হচ্ছেন অপশন এ। ঠিক আছে, তো দেয়ার গ্রেট গ্র্যান্ড ফাদার, তারপরে রয়েছে দেয়ার গ্রেট গ্র্যান্ডফাদার ফিল্ড, না এটা তো হবেই না। দেয়ার মাদার অ্যালিস, এটাও কিন্তু হচ্ছে না। তো হ্যাঁ, তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, হোয়াট ডিড এলিয়াস চিলড্রেন আস্ক হিম টু স্টপ টকিং অ্যাবাউট ইন গ্রিন চিলড্রেন আর রিজনিং? কি তাদেরকে মানে কি বিষয় নিয়ে কথা বলতে তারা মানা করছে বা শুনতে চাইছে না, একটা বিষয়ের নির্দিষ্ট একটা বিষয়ের গল্প? ঠিক আছে, আমরা জানি তারা মানা করবে, as if they don't want to listen that particular story. তো এখানে দেখো যে অপশন গুলো রয়েছে, দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, দেয়ার মাদার অ্যালিস, দেয়ার ফাদার এলিয়া, দেয়ার আঙ্কল জন এল। জানো তোমরা, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, দেয়ার আঙ্কল জন এল। যখনই আঙ্কল জন এল এর পার্টটা আসবে, তারা কিন্তু বলবে তাদের ফাদারকে, মানে ইমাজিনারি বলবো, the children are also imaginary, and so they are father। তো সেখানে ল্যাম্পকে তারা ইশারায় বা ইয়েতে বোঝার মানে বলবে, চেষ্টা করবে যে তারা ওই স্টোরিটা বা আঙ্কেল জন এল এর ওই স্যাড স্টোরিটা শুনতে চায় না। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডিড এলিয়া ফিল অ্যাবাউট হিজ ব্রাদার জল এলস ডেথ? আমরা জানি একটা পোর্শনে মোটামুটি এন্ডের কাছে গিয়ে যে চার্লস ল্যাম্প তার ব্রাদার যে জন ল্যাম্প তার জীবন এবং তার মৃত্যু নিয়ে বেশ কয়েকটি গল্প রিডার্সদেরকে বলবে, প্লাস চিলড্রেন্সদেরকে বলবে। তো প্রথম দিকে আমরা জানি যে তার সঙ্গে মানে তার ভাই, তার দাদা তাকে খুব ভালোবাসতো, কেননা ল্যাম্প চার্লস ল্যাম্প লেম ফুটেড ছিল, কিন্তু পরবর্তীকালে গিয়ে জন ল্যাম্প ফুটেড হয়ে যায় এবং তারপরে সে মারা যায়। এবং তখন চার্লস ল্যাম্প তার ব্রাদারের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, মানে তার সঙ্গে সে তাকে একটু ইগনোর করে চলতো, কিন্তু আফটার হিজ ডেথ হি ট্রুলি মিসেস হিম, এটা সে এখানে সেখানে বলবে। তো সেটাই প্রশ্ন, যে সে তার ব্রাদারের মৃত্যু নিয়ে তিনি কি ফিল করতেন। হি ফেল্ট ইনডিফারেন্ট, ইট কেম টু হন্ট হিম, হি কুইকলি ফরগট অ্যাবাউট ইট, হি ওয়াজ রিলিভড। কোনটাই দেখো, মানে ইনডিফারেন্টটা যখন বেঁচে ছিল তখন ছিল হয়তো তার সঙ্গে তার সম্পর্কটা, বাট নট আফটার হিজ ডেথ। আর অপশন সি ডি তো একেবারেই নয়, তাহলে অপশন রাইট অপশন হচ্ছে অপশন বি, ইট কেম টু হন্ট হিম। তার মৃত্যুটা তার কাছে এতটাই যন্ত্রণাদায়ক ছিল, তাকে যেন সে তাড়া করে বেড়াতো। ওকে, তো অপশন বি হচ্ছে রাইট। তারপরে দেখো, হোয়াট ডিড এলিয়াস গ্রেট গ্র্যান্ডমাদার ফিল ডু ওয়েন শি ওয়াজ স্ট্রিকেন উইথ ক্যান্সার? যখন তার ক্যান্সার হয়েছিল, আমরা জানি মিসেস ফিল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, তো তখন সে কি মানে কি কি করেছিল, এটা দেখো প্রত্যেকটা লাইন খুব ফুটিয়ে না পড়লে কিন্তু বলা যায় যে যদি ডেপথে খুব প্রশ্ন করে তাহলে কিন্তু অনেক সময় অপশনের মধ্যে ক্যান্ডিডেটসরা গুলিয়ে ফেলতে পারে। তাই প্রত্যেকটা লাইন কিন্তু আমাদেরকে খুব ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে। এখানে দেখো যে অপশনস গুলো আছে, শি রিটেইনড হার পজিটিভিটি অ্যান্ড কাইন্ডনেস, শি সট আউট ভেরিয়াস ট্রিটমেন্টস, শি আইসোলেটেড হারসেলফ ফ্রম আদার্স, শি বিকেম বিটার অ্যান্ড অ্যাংরি। তো বিটার অ্যান্ড অ্যাংরি তো হতেই পারে না, বিকজ আমরা তার ক্যারেক্টারের একটা ফিচার পেয়েছি, তিনি প্রচন্ড কাইন্ড ছিলেন এবং তিনি টেস্টামেন্ট থেকে শুরু করে চার্চের বিভিন্ন কাজ তিনি করতেন, তিনি খুব রিলিজিয়াস ছিলেন, তিনি বাচ্চাদের প্রচন্ড ভালোবাসতেন। তো এই আইসোলেটেড, বিটার, অ্যাংরি, এগুলো একদমই হচ্ছে না। নো সর্ট আউট ভেরিয়াস ট্রিটমেন্ট, এটাও কোথাও এমনি করে বলা নেই, তো এটাও হবে না। তো রাইট অ্যান্সার হচ্ছে শি রিটেইনড হার পজিটিভিটি অ্যান্ড কাইন্ডনেস, তিনি তার যে পজিটিভ এনার্জি এবং কাইন্ডনেস সেই সত্তাগুলোতে তিনি বিলিভ রেখেছিলেন এবং সেইভাবেই তিনি জীবনের শেষ দিন অব্দি এগিয়ে গেছেন। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। What did Elias' great-grandmother Phil believe she could see on her staircase? খুবই ইজি প্রশ্ন কিন্তু, যেটা কথা আমি বললাম ওই অ্যাপারিশনস, দ্য ঘোস্ট অফ টু ইনফ্যান্টস। তিনি দেখতে পেতেন যে ওই স্টেয়ারকেস, ওই সিঁড়ি দিয়ে দুটো বাচ্চা যেন খেলা করছে, দুটো বাচ্চার ভূত বা অ্যাপারিশনসকে, ছায়াকে তিনি দেখতে পেতেন। তিনি নেক্সট টু হার চেম্বার, তিনি যে চেম্বারে ঘুমাতেন তার ঠিক পাশেই।
তো এখানে অপশন বি, আমি আর বাকি অপশন গুলোতে যাচ্ছি না, কোনোভাবেই সেটা হয় না। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য লাগুন? আচ্ছা, ড্রিম চিলড্রেন হলো, এবার দ্য লাগুনে আসছি আমরা। দেখো, চার্লস ডিকেন্স, আমরা জানি চার্লস ডিকেন্স এর বেশ কয়েকটা মানে ওই সমুদ্র সমুদ্র ভ্রমণ, অ্যাডভেঞ্চার, ঠিক আছে, এই সংক্রান্ত একটা নোবেল থেকে শুরু করে শর্ট স্টোরি তিনি প্রচুর লিখেছেন। মানে মেইনলি হি ওয়াজ ভয়েসেস ইন সি। তো এই বিষয়টা নিয়ে তিনি খুব ফ্যাসিনেটেড ছিলেন। তো এই সংক্রান্ত আরো টপিক, আরো বিষয় আমরা কিন্তু পেয়েছি। তো এখানে বলা হচ্ছে যে তার লাগুন যে শর্ট স্টোরিটার, সেটার সেটিং, সেটার এনভায়রনমেন্টটা কি ছিল, সেটিংটা কিরকম ছিল। A small village in Africa, a bustling city in Europe, a remote island in the Pacific, a suburban neighborhood in America. আমরা জানি যে মালাই বলে যে একটা স্পেসিফিক জায়গার নাম বারবার বলা হবে স্টোরিটার মধ্যে। তো সেই রিমোট আইল্যান্ড ইন দ্য স্পেসিফিক, ঠিক আছে, মোস্টলি ইন সাউথ এশিয়া। ওকে, মোস্টলি ইন সাউথ এশিয়া। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য নেম অফ আরসাস লাভার? আমরা ওখানে একটা ক্যারেক্টার পাচ্ছি, বলা যেতে পারে দ্য হিরো অফ দ্য শর্ট স্টোরি। তো সেখানে সেই আরসাদের যিনি লাভ ইন্টারেস্ট বা লাভার বলা যেতে পারে, তার নাম কি ছিল? ডায়ামেলন। ডায়ামেলন যে সে যে রাজার যে ওয়াইফ, তার ইয়ে হিসেবে তিনি কাজ করতেন, পরিচারিকা হিসেবে কাজ করতেন। তার সে ছিল আরসাদের লাভার, তো বিলাভেড বলা যেতে পারে। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, মানলো, এগুলো এগুলো জানি আমরা, ডিকেন্সে আরো আদার্স ক্যারেক্টার্স এর নাম। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, হাউ ডাজ আরসাদ ডিসক্রাইব দ্য লাগুন? দ্য লাগুনটাকে আরসাদের ভাষায় কিভাবে ডিসক্রাইব করেছে? অ্যাজ এ প্লেস অফ ডেঞ্জার, অ্যাজ এ প্লেস অফ বিউটি, অ্যাজ এ প্লেস অফ মিস্ট্রি, অ্যাজ এ প্লেস অফ সরো। দেখো, মানে যিনি বলছেন, দ্য স্পিকার, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, কিন্তু লাগুন জায়গাটাকে তিনি একটু মিস্টিরিয়াস ভাবে ডিসক্রাইব করেছেন, কিন্তু অ্যাকর্ডিং টু আরসাদ, তার কাছে কিন্তু এই পুরো লাগুন যে প্লেসটা, যেখানে সে থাকছে, যেখানে সে সেই জায়গাটা কিন্তু সে অ্যাজ এ প্লেস অফ বিউটি, এই সেই ঘন জঙ্গলের মধ্যে যে নদী বয়ে যাচ্ছে, এবং সেখানে তার যে এক ছোট্ট কুড়ে ঘরের মতন ঘর, সেটাকে তুমি পুরো সারাউন্ডিংটাকে একটা পিস অফ বিউটির সঙ্গে তুলনা করেছে। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আরসাদ অ্যাজ এ প্লেস অফ বিউটি বলে লাগুনটাকে ডিসক্রাইব করেছে। নেক্সট, হাউ ডাজ দ্য স্টোরি দ্য লাগুন এন্ড? লাগুন কিভাবে শেষ হচ্ছে? উইথ আরসাদস ক্যাপচার অ্যান্ড ইমপ্রিজনমেন্ট? নো, একেবারেই না। উইথ আরসাদস রিইউনিয়ন উইথ হিজ লাভার? রিইউনিয়ন তো ইন দ্য আফটার লাইফ? নো, দ্যাট ইজ নট। মানে ডিকেন্স কখনো এতটা সুপারফিশিয়াস লেখা কখনো লেখেনি যে আফটার লাইফে তার সঙ্গে মিলিত হবে। উইথ দ্য ভিলেজ বিং ডিস্ট্রয়েড বাই আ ন্যাচারাল ডিজাস্টার? নো, এরকম কোনো বর্ণনাও তিনি করেননি। উইথ দ্য লেগুন রিটার্নিং টু ইটস পিসফুল স্টেট? হ্যাঁ, যেভাবে ছিল ঠিক সেভাবেই যেন ফিরে যাচ্ছে। আমরা দেখছি যে আরসাদ দাঁড়িয়ে রয়েছে, এবং সে একটা ক্লাউডলেস ইয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে লাগুন ঠিক যেরকম ছিল সেরকমই জায়গায় যেন সে একটা শান্তিপূর্ণ আবহাওয়ার দিকে ফিরে যাচ্ছে। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, অপশনের মধ্যে না ভাষার বল না, ভাষার জালে তুমি জড়িয়ে যেতে পারো। যে মানে তুমি হয়তো জানো কিভাবে শেষ হয়েছিল, বা তুমি রাইট অ্যান্সারটা জানো, কিন্তু অপশনে এমন ভাবে জিনিসটাকে লেখা হয়েছে, বর্ণনা করা হয়েছে, যে তুমি তোমার কনফিডেন্সটা কোথাও গিয়ে ওখানে ধাক্কা পেলো। তোমার মনে হলো আমি ঠিক করছি তো, এটাই ঠিক মনে হচ্ছে তো। তো সেই জন্য যখন যদি কনফিউশন ক্রিয়েট হয়, বারবার অপশন গুলোকে পড়বে, বারবার পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যদি সময় বেশি লাগে তো সময় নেবে, দরকার পড়লে সেই কোশ্চেনটা সেখানে হল্ট করবে, নেক্সট কোশ্চেন গুলো ট্রাই করবে, শেষ হয়ে যাবার পর বা আরো 10-15টা কোশ্চেন করে নেওয়ার পর তুমি সেই প্রশ্নতে ফিরে আসবে। অবশ্যই মার্ক করে রাখবে যে হ্যাঁ, আমার এই প্রশ্নটা আমি এখনো করিনি। তাই কখনো তাড়াহুড়ো করে আমাকে জাস্ট করে দিতে হবে বলে আমি করে দিলাম, নো। ডাউট থাকলে অবশ্যই সময় নেবে, পারলে প্রশ্নটা হল্ট করবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য লেসন? যেটা একদম খুবই নর্মাল কমন প্রশ্ন। দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ রিভেঞ্জ, দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি লয়্যালটি, দ্য রেজিলিয়েন্স অফ দ্য হিউম্যান স্পিরিট, দ্য বিউটি অ্যান্ড সেরেনিটি অফ নেচার। না, কি বলছে এখানে, যে থিমটা কি?
তো দেখো আমরা দেখছি ওই যে বললাম শেষের দিকে যখন আরশাদ তার ইয়ের সঙ্গে কথা বলবে, মালাইয়ের সঙ্গে ইয়ের সঙ্গে কথা বলবে, তখন সে বলবে যে তার ভাইকে, ব্রাদারকে যেভাবে হত্যা করা হচ্ছে, সে তার ভাইয়ের মার্ডারের অ্যাভেঞ্জ দিতে চায়, তো অ্যাভেঞ্জ করতে চায়। তাই এখানে এটাও বলা যেতে পারে যে কিভাবে রাজার লোকেরা তার ভাইকে মেরে ফেলে, তাদেরকে কিন্তু মানে তাদের কখন থেকে চলে আসতে হয়, এই পুরো ব্যাপারটা একটা রিভেঞ্জ কিন্তু আরশাদের মনে, তার কথাবার্তার মধ্যে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়ে যায়। তো এখানে থিম বলতে কিন্তু বাকি যেগুলো রয়েছে, ফ্যামিলি লয়ালটি, হিউম্যান স্পিরিট, বিউটি অ্যান্ড সেরেনিটি অফ নেচার, দেখো হ্যাঁ নেচার রয়েছে। ওই যে বললাম কনফিউশন ক্রিয়েট হতে পারে অপশন গুলোর মধ্যে, যেহেতু কিছু কিছু অপশন খুব ক্লোজ থাকতে পারে। এখানে যেমন দ্য বিউটি অ্যান্ড সেরেনিটি অফ নেচার, হ্যাঁ বারবার সারাউন্ডিং, বারবার সেটিং, বারবার ওই লাগুন, বারবার ওই জঙ্গল, এই আকাশ, এই কথাগুলো বারবার উঠে আসবে। সেখানে মনে হতে পারে যে নেচার একটা ক্যারেক্টার হিসেবে রোল প্লে করছে। অবশ্যই নেচার রয়েছে, বাট দ্যাট ইজ নট দ্য ওনলি অর দ্য মানে আহ, সেটাই শুধুমাত্র যে থিম তা কিন্তু নয়। হ্যাঁ, হিউম্যান স্পিরিট রেজিলিয়েন্স, এটাও কিন্তু খুব কাছাকাছি, দ্য রেজিলিয়েন্স অফ দ্য হিউম্যান স্পিরিট। আরসাদ যেভাবে আফটার দ্য ডেথ অফ হিজ ব্রাদার, আফটার দ্য ডেথ অফ হিজ লাভার, হি ওয়ান্টস টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স মার্ডার। তো সেখানে একটা রেজিলিয়েন্স ফুটে উঠছে, কিন্তু ওটা টুয়ার্ডস দ্য এন্ড যখন সে নিজের মুখে সেটা বলছে। ঠিক আছে, ফ্যামিলি লয়্যালটি এটা কোনোভাবেই হচ্ছে না, অপশন বিটা কোনোভাবেই হচ্ছে না। কিন্তু যদি বলা হয় পুরোপুরি যথার্থ যদি অ্যান্সার আমি করি, তাহলে সেটা হচ্ছে অপশন এ, দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ রিভেঞ্জ, দ্যাট ইজ দ্য হোলসাম অ্যান্সার। ওকে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, what literary device is used in describing the lagoon as a motionless body of water in the heart of the woods? লাগুনকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছিল, a motionless body of water in the heart of the woods, আমরা জানি লাগুন একটা সল্ট ওয়াটার লেকের মতন, যেটা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সে বয়ে চলেছে, তার মধ্যে কোনো কোনো গতি নেই, কোনো স্রোত নেই, তাই তাকে মোশনলেস বডির সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা কি হতে পারে জুয়েলারি ডিভাইস, অবশ্যই পার্সনিফিকেশন। তো এটা নিয়ে আমরা এর আগে বহু মানে এর আগের ক্লাসগুলোতে অনেক ডিসকাশন করেছি, তো আশা করি এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়। তাই এখানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। which point of view is the story told from? কোন এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে, যে কোন পয়েন্ট অফ ভিউ থেকে স্টোরিটা বলা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন লিমিটেড, থার্ড পার্সন ওমনিসেন্ট। থার্ড পার্সন লিমিটেড হচ্ছে এখানে রাইট অ্যান্সার, না থার্ড পার্সন মানে এমন নয় যে থার্ড শুরু থেকে শেষ অব্দি থার্ড পার্সনই তার নিজের ভাষায় আরসাদ, তার লাভার, তার ব্রাদারের কথাগুলো বলে গেছে। কখন কোথায় আরসাদ কি বলছে, মালাই কি বলছে, তার ব্রাদার কি বলছে, সেই কথাগুলোও কিন্তু আমরা দেখছি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে সেই কথাগুলোকে বলা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। তাই এখানে থার্ড পার্সন, আবার 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 দেখছি তারপরেই দেখছি যে থার্ড পার্সন হিসেবে অথার কথাগুলো বলছে। তাই এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে যিনি রাইটার, তিনি কিন্তু লিমিটেড হিসেবে, লিমিটেড ইয়ে হিসেবে বাউন্ডারির মধ্যে সেট করে কিন্তু তিনি পুরো স্টোরিটা পোর্ট্রে করছেন বা রিডার্সদের কাছে তুলে ধরছেন। তাই এখানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হু ইজ দ্য অথর অফ দ্য লাগুন, ওই যে সরি আমি মনে ভুল বলেছিলাম, চার্লস ডিকেন্সের কথা, জোসেফ কনরাড, এই কনরাড আর ডিকেন্সের মধ্যে প্রচন্ড ভুল হয়। তো যেহেতু তাদের বলা যেতে পারে তাদের বিষয়বস্তু বা লেখালেখির ধরন অনেকটাই কাছাকাছি, তো জোসেফ কনরাড হচ্ছেন দ্য অথর অফ দ্য লাগুন। মানে এই জোসেফ কনরাড এবং চার্লস ডিকেন্স, যদিও তারা একই পিরিয়ড থেকে হয়তো বিলং করে না, কিন্তু মানে তাদের লেখালেখি ওই যে বললাম বিষয়বস্তু অনেক কাছাকাছি, তাই হয়তো আমার বারবার খালি ডিকেন্সের কথাই মনে পড়ছিল। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্রিডোমিনেন্ট মুড অফ দ্য স্টোরি? এবার সেটিং তো হলো, এবার মুডের কথা বলা হচ্ছে, যে পুরো শুরু থেকে শেষ অব্দি কোন মুডে স্টোরিটা বয়ে চলে, শেষ হয়। তো সেটা হচ্ছে সাসপেন্সফুল। অনেকের মনে হতে পারে যেটা মেলানকলিক, কেননা এখানে একটা দুঃখের মানে মানুষের হিউম্যান সরোর সঙ্গে নেচারের কিভাবে নেচারকে কিভাবে এক করে দেওয়া হচ্ছে বা কম্পেয়ার করা হচ্ছে বা রিলেট করা হচ্ছে,
তার সৌন্দর্য, তার ভয়ঙ্কর রূপ সবকিছুর সঙ্গে। কিন্তু মেলানকোলিকের থেকেও যেটা বড় উঠে হচ্ছে সেটা হচ্ছে সাসপেন্সফুল, যেভাবে গল্পটা এগোচ্ছে, কিভাবে রাজার লোকেরা তাদের কিছু ভাবা করছে, তারা কিভাবে পালিয়ে মানে পালাচ্ছে সেই সমুদ্রের মধ্যে রাইড করে, তারপর সেখান থেকে তারা জঙ্গলে দুজনে মিলে পালাচ্ছে, এই যে পুরো জিনিসটা শেষ অব্দি কি হচ্ছে, তার জেনি বিরফের ডায়রামেন সে জ্বরে পড়ে রয়েছে, মানে একটা পুরো ব্যাপারটা একটা সাসপেন্স, পুরো ওই সেটিং, পুরো এনভায়রনমেন্ট, তার চারিপাশের যে পরিবেশ, একটা স্থির জল, পুরো ব্যাপারটা যেন একটা সাসপেন্স কে বয়ে নিয়ে যায় পুরো স্টোরি জুড়ে। তাই এখানে প্রিডোমিনেন্ট মুড বলতে কিন্তু অপশন সি, সাসপেন্সফুল ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য জঙ্গল অফ দ্য স্টোরি? এই যে জঙ্গল, আমরা জানি জঙ্গলের মধ্যে দিয়ে রাজনীতিটা বয়ে চলে, তো এই জঙ্গলেও কিন্তু যে বললাম নেচার একটা রোল, একটা ক্যারেক্টার হিসেবে কিন্তু প্লে করছে স্টোরিটাতে। তো এখানে জঙ্গল কি রোল প্লে করছে? ইট রিপ্রেজেন্টস দ্য আননোন অ্যান্ড ডেঞ্জারাস অ্যাসপেক্টস অফ লাইফ। It symbolizes the character's desire for freedom and escape. It serves as a metaphor for the complexity of human emotions. It foreshadows the character's inevitable fate and demise. না দেখো, আমি যদি অপশন গুলো পড়ি ভালো করে, ইট রিপ্রেজেন্টস দ্য আননোন অ্যান্ড ডেঞ্জারাস অ্যাসপেক্ট অফ লাইফ। জঙ্গলে মানে জঙ্গলটা যেভাবে একটা ক্যারেক্টার হিসেবে ফুটে উঠেছে, সে কিন্তু একটা অজানা এবং খুবই ভয়ঙ্কর, যে বললাম ভয়ঙ্কর একটা রূপ, জীবনের একটা ভয়ঙ্কর রূপ কিন্তু ফুটিয়ে তোলা সে, মানে জঙ্গল একটা ভাইব দিচ্ছে। আর এখানে কি, ইট সিম্বলাইজেস দ্য ক্যারেক্টার ডিজায়ার ফর ফ্রিডম। নো, নট এক্স্যাক্টলি ফ্রিডম এসকেপ, হ্যাঁ তারা এসকেপ করতে হয়তো পেরেছিল, বাট নট দ্য সিম্বল অফ ফ্রিডম। ইট সার্ভস অ্যাজ এ মেটাফর ফর দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান ইমোশনস। ডাইরেক্টলি কিন্তু জঙ্গল কখনোই মেটাফর হিসেবে সার্ভ করছে না, কেননা হিউম্যান ইমোশনস কে ফুটিয়ে তোলার জন্য শুধুমাত্র জঙ্গল নয়, তাহলে সমুদ্রও রয়েছে সেখানে, ঠিক আছে, বা নদী রয়েছে, আকাশ রয়েছে, গাছ রয়েছে, তাহলে সেটা শুধুমাত্র জঙ্গল হিসেবে কিন্তু তাকে একমাত্র মেটাফর বলা যেতে পারে না। ইট ফরশেডোস দ্য ক্যারেক্টার্স ইনএভিটেবল ফেট অ্যান্ড ডিমাইজ। এটাও কিন্তু কোথাও গিয়ে হতে পারতো, কারণ আমরা দেখছি জঙ্গলে মৃত্যু ঘটেছে, বা একটা মানুষের একটা ইনএভিটেবল একটা দুঃখ যন্ত্রণা, তাদের ভাগ্য কিভাবে পাল্টে যেতে পারে, এসব ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে। হ্যাঁ, তো সেটাও কিন্তু হতে পারে, কিন্তু যদি আমরা বলি যে একদম মানে আহ, জড়মতম রূপ হিসেবে কিন্তু জঙ্গল একটা আননোন এবং ডেঞ্জারাস অ্যাসপেক্ট হিসেবেই ফুটে উঠেছে, যেখানে গিয়ে কি আরশাদ যেখানে বারবার বলছে যে কোনো ওষুধ পাওয়া যাবে কিনা, ডায়মন্ডকে বাঁচানো সম্ভব কিনা, কিন্তু আমরা দেখছি যে না, সেটা সম্ভব নয়। তো এটা একটা ইনএভিটেবল একটা মানে ডেঞ্জার কিন্তু জঙ্গলের মধ্যে রয়েছে, তাই এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। হাউ ডাজ কনরাড ক্রিয়েট আ সেন্স অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড মুড ইন দ্য স্টোরি? আবারও দেখো সেই অ্যাটমসফিয়ার, মুড, এই কথাগুলোই নিয়ে উঠে উঠছে, বিকজ ওই যে সেটিং, ওই যে এনভায়রনমেন্ট, নেচার এখানে কিন্তু প্রিডোমিনেন্ট একটা রোল প্লে করছে। Through the use of descriptive language and vivid imagery, by employing a fact-based and action-packed narrative style, by incorporating supernatural elements and mysterious occurrences through the characters and internal monologues and introspection. দেখো চারটে অপশনই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, চারটে অপশনই হতে পারে। কোনো স্টুডেন্টের যদি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকে পুরো স্টোরিটা সম্বন্ধে, তাহলে কিন্তু ওদের মনে হতে পারে যে কোনটা ছেড়ে কোনটা করব। অপশন সি আর ডি এর মধ্যে তো কনফিউশন ক্রিয়েট হবেই হবে, ঠিক আছে, যদি অপশন বিটাকে ওভারলুক করে যায়। তো এখানে কিন্তু মনে হতে পারে ওই সুপার ন্যাচারাল এলিমেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে একটা হরিফাইং একটা মানে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে, মিস্ট্রির কথা তো আমি বললাম। আচ্ছা, ইন্টারনাল মনোলগস রয়েছে, ইন্ট্রোস্পেকশন রয়েছে, ইমেজারি রয়েছে, ইমেজারির জন্য ভাবে রয়েছে। কিন্তু যেটা কনরাডের স্টাইল অফ রাইটিং, যদি আমি অথরের লেখনীর মধ্যে দিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর আগেও তার আমরা নভেল রাইটিং নভেলে দেখেছি, তিনি একটা ফাস্ট পেসড এবং অ্যাকশন প্যাক তার নভেল, এবং তার, হ্যাঁ, তো ফাস্ট পেসড এবং অ্যাকশন প্যাক একটা ন্যারেটিভ স্টাইল থাকে, যে হ্যাঁ, যে প্রচন্ড ভাবে মানে গল্পটা একটা গতি, মানে একটা গতি সহকারে এগোচ্ছে, এবং সেখানে মানে
বেশ কিছু ইভেন্টস সঙ্গে সঙ্গে ঘটছে, পরপর পরপর ঘটছে এবং ঘটনাবহুল যাকে বলে। ঠিক আছে, তো যদি স্টাইল অফ রাইটিং এর থ্রু দিয়ে আমরা দেখি বা যদি আমরা যদি প্রশ্নটাই ভালো করে পড়ি, কেন কন্নড়ের কথা এখানে পরিষ্কার এবং ডাইরেক্টলি লেখা আছে, সেই জন্য কোনো অপশনে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি অপশনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, আমাদের আগে দরকার হচ্ছে প্রশ্নটাকে ভালো করে পড়া, প্রশ্নটার মধ্যে কোনো হিন্ট আছে কিনা। প্রশ্নটার মধ্যে যদি আমরা কোনো হিন্ট খুঁজে পাই, তবেই কিন্তু অপশন গুলোর সঙ্গে সেটাকে আমরা মেলাতে পারবো। তাই এখানে হাউ ডাজ কনভার্ট ক্রিয়েট আ সেন্স অফ অ্যাটমসফিয়ার এন্ড মুড, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ফাস্ট পেসড এন্ড অ্যাকশন প্যাকড ন্যারেটিভ স্টাইল তিনি কিন্তু এখানে এমপ্লয় করেছেন। তাই আমাদের কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন বি। হাউ ডাজ কনরাড এক্সপ্লোর দ্য থিম অফ বিট্রায়াল ইন দ্য লেগুন, মানে বিট্রায়ালটাকে তিনি কিভাবে থিম হিসেবে পোর্ট্রে করেছেন, থ্রু আর্সাস বিট্রায়াল অফ হিজ লাভার, নো, এটা একদমই ভুল, by portraying him as a traitor to his own desires, through the character's betrayal of their own principles and values, no, by highlighting the consequences of trust and loyalty and relationship, no, এরকম কোনো ঘটনাও কিন্তু দেখানো হয়নি। তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে অপশন ডি, by portraying him as a traitor to his own desires, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি কিভাবে তাকে পোট্রে করা হয়েছে একজন ট্রেডার হিসেবে, সেটাই কিন্তু বিট্রেয়াল থিমটাকে কনরাড তুলে ধরেছেন লেগুনে। তাই এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। হাউ ডাজ কনরাড ইউজ সিম্বলিজম ইন দ্য লাগুন, through the representation of the lagoon as a place of refuge and salvation, by using objects such as a knife or a ring to convey deeper meaning, through the characters' names and their symbolic associations, by incorporating religious symbolism and imagery throughout the story. এত বড় বড় অপশনস রয়েছে, তাই ওই যে বললাম কনফিউশন ক্রিয়েট হওয়ার মানে সম্ভাবনা খুব বেশি। তো ওই যে বললাম বারবার পড়বে, যে অপশনটা আমরা প্রথমেই বাদ দেবো সেটা হচ্ছে অপশন বি, বাই ইউজিং অবজেক্ট সাচ অ্যাজ এ নাইফ অর এ রিং টু কনভে ডিপার মিনিং, নো, এটা সিম্বলিজম হিসেবে কিন্তু তিনি পোর্ট্রে করেননি। থ্রু দ্য ক্যারেক্টার্স নেমস অ্যান্ড দেয়ার সিম্বলিক অ্যাসোসিয়েশনস, মানে সেটাও হচ্ছে না, সব ক্যারেক্টার বা সেরকম ভাবে ক্যারেক্টার্সদের নেম দিয়ে সিম্বল প্রেজেন্ট করা যাচ্ছে না। বাই ইনকর্পোরেটিং রিলিজিয়াস সিম্বলিজম অ্যান্ড ইমাজারি, না, এখানে রিলিজিয়ানকে সেইভাবেও কিন্তু মানে তুলে ধরা হয়নি, আমরা সেভাবে পাচ্ছি না যদিও। ঠিক আছে, তাই রিলিজিয়াস সিম্বলিজম হওয়ার সম্ভাবনাটাও খুব কম। তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে অপশন এ, টু দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য লাগুন অ্যাজ এ প্লেস অফ রিফিউজ অ্যান্ড সালভেশন, যেহেতু লাগুন ইটসেলফ ইজ এ ক্যারেক্টার, লাগুনটাকেই হাইলাইট করে কনরাড এগিয়ে গেছেন পুরো স্টোরিতে। সেখানে কি দেখানো হচ্ছে, লাগুন বারবার ফিরে ফিরে আসছে, কিভাবে না দেখছি যখন যে আর্সার এবং তার আর্সার এবং ডায়াগোনাল সেই লাগুনের ভেতর গিয়ে জায়গা নেই, মানে রিফিউজ হচ্ছে, সেখানে তারা সেখানে পালিয়ে গিয়ে সেখানে আত্মরক্ষা করছে এবং স্যালভেশন আফটার ডায়াগোনাল স্টেট আমরা দেখতে পাচ্ছি যখন মালাই তাকে বলবে তার সঙ্গে ফিরে যেতে, আর্সার কিন্তু রিফিউজ করবে এবং সে বলবে যে সে এখানেই থাকবে এবং সে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করবে কিভাবে তার ব্রাদারের সেই ডেথটাকে সে অ্যাডজাস্ট করতে পারে। তাই এখানে কিন্তু লাগুনটাই হবে, মানে যেটা ওই যে মানে কখনোই ওই লাগুনটাকে ওভারলুক করে গেলে হবে না, প্রথম অপশনেই যেহেতু আমাদের লাগুনের কথা বলা হয়েছে, তাই এখানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। How does Conrad explore the theme of cultural conflict in the story? কালচারাল কনফ্লিক্ট খুব ভালো করে ভেবে চিন্তে প্রশ্নটাকে পড়বে, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কালচারাল কনফ্লিক্টের কথা বলা হয়েছে, বাই ডিপিক্টিং দ্য ক্ল্যাশ বিটুইন ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিজিনিয়াস কালচার through the exploration of different religious beliefs and practices, by highlighting the tension between tradition and progress, through the character's struggle to find a sense of belonging and identity. অপশন ডিটাকে আমাদেরকে প্রথমেই বাদ দিতে হবে, এখানে কালচারাল কনফ্লিক্ট হিসেবে অপশন ডি নয়। ঠিক আছে, কালচার ক্যারেক্টার স্ট্রাগল টু ফাইন্ড, কালচারের কোনো কথা এখানে হচ্ছে না। বাই হাইলাইটিং দ্য টেনশনস বিটুইন ট্র্যাডিশন এন্ড প্রোগ্রেস, না, সেরকম কোনো পার্টিকুলার রিলিজিয়নকে আঁকড়ে ধরে তাদের ট্র্যাডিশন বা প্রোগ্রেস এরকম কিছু দেখানো হয়নি।
অপশন এ দেখো যেটা রয়েছে, বাই ডিপিক্টিং দ্য ক্ল্যাশ বিটুইন ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিজিনিয়াস কালচার, নট ডাইরেক্টলি। ঠিক আছে, কারণ সেই সময় একটা ব্রিটিশ কলোনিয়ালিজম হয়ে গেছে, আহ সেখানে সে মানে সেটা নিয়ে কিন্তু দ্য থিম অফ দ্য স্টোরি কখনোই ঘুরপাক খায়নি। তাই এখানে কিন্তু ক্ল্যাশ, কনফ্লিক্ট এরকম কিন্তু এটা হচ্ছে না। আর অপশন বি রয়েছে, থ্রু দ্য এক্সপ্লোরেশন অফ ডিফারেন্ট রিলিজিয়াস বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। হ্যাঁ, আহ, কিছু ডিফারেন্ট কিছু মানে বিলিফস, ধর্মীয় আচার আচরণ, প্র্যাকটিসেস এবং কিছু চিন্তা ভাবনা বিশ্বাস, এইগুলোর এক্সপ্লোরেশন কনরাড দেখিয়েছেন আর থ্রু দ্য ক্যারেক্টার অফ আর্থার অ্যান্ড মালাই। তো সেখানে কিন্তু এই কালচারাল কনফ্লিক্ট যদি বলি সেটা তুলে ধরা হয়েছে। তাই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, what is the significance of the lagoon stillness and motionlessness? ওই যে বললাম একটা still water, তাই তো? তো সেটা কিভাবে সিগনিফাই করছে? It represents a sense of tranquility and serenity. It symbolizes the character's emotional stagnation and isolation. It foreshadows the arrival of unforeseen events and changes. It serves as a metaphor for the passage of time and mortality. তো এই যে স্টিলনেস, এই যে মোশনলেসনেস, যেন তার কোনো গতি নেই, অনেকটা জীবনের সঙ্গেও যেন তুলনা হয়ে যেতে পারে। তো এটা কিভাবে সিগনিফাই করছে না, ইট foreshadows the arrival of unforeseen events and changes. জীবনের প্রতি মুহূর্তে বা আগামী জীবনে আহ কি কি ঘটনা আছে যেগুলো আমরা আজ জানি না, এখন জানি না, যেগুলোকে কখনোই আগে থেকে দেখে বা জেনে নেওয়া সম্ভব নয়। কি কি পরিবর্তন আসতে চলেছে, কিভাবে জীবনটা এক মুহূর্তে বা পর মুহূর্তে পরিবর্তিত হয়ে যেতে পারে, এই যে এই ফ্যাক্টটাকে, এই বাস্তবটাকে কোথাও গিয়ে যেন লাগুনের সেই স্টিলনেস মোশনলেস ফোর শ্যাডো করে দিচ্ছে। ঠিক আছে, এই ফোর শ্যাডোজ দ্য অ্যারাইভাল, মানে জীবন যেন কোথাও গিয়ে থমকে রয়েছে, জীবন যা ছিল সেখানেই রয়ে গেছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মধ্যে কোনো মানে ইভেন্টস এর সঞ্চার হচ্ছে না, কিচ্ছু না। ইট জাস্ট মানে ইট 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 অলসো লুক স্টিল জাস্ট লাইক দ্য লেগুন। তো এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। প্রত্যেকটা অপশনই কিন্তু খুব ভালো করে পড়তে দেখো, অপশন গুলো খুব ভালো রয়েছে, মানে যে অপশন গুলো দেওয়া হয়েছে অপশন গুলো কিন্তু খুব ভালো ভালো অপশন। ট্র্যাঙ্কুইলিটি বলো, সেরেনিটি বলো, ইমোশনাল স্ট্যাগনেশন, আইসোলেশন, মনে হতে পারে অপশন বি এর সি এর থেকে কিন্তু কনফিউশন ফিল হতে পারে। ঠিক আছে, তো ওই যে বললাম আগে, আমাদের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্টোরিটাকে ভালো করে পড়ার। যদি একবারে ক্লিয়ার না হয় একটু দু তিনবার পড়ার, খুব বেশি যে পড়ো তা কিন্তু নয়, পড়তে যে বিশাল কিছু সময় লাগবে তা নয়। তা ভালো করে পড়ে তারপর কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো আমাদের প্র্যাকটিস করা উচিত। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হাউ ডাজ দ্য কনরাড এক্সপ্লোর, দেওয়া হবে না সরি, হাউ ডাজ কনরাড এক্সপ্লোর দ্য থিম অফ মোরালিটি ইন দ্য লেটার? মোরালিটিকে কিভাবে থিম হিসেবে তুলে ধরেছেন? To the characters adhere to religious principles by depicting the consequences of immoral actions, to the exploration of moral ambiguity and gray areas by highlighting the characters' struggle with their own conscience. এখানে দেখো রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে থ্রু দ্য এক্সপ্লোরেশন অফ মোরাল অ্যাম্বিগুইটি অ্যান্ড গ্রে এরিয়াস, মানে মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, তো মানুষের মনস্তাত্ত্বিক যে মানে বলা যেতে পারে যে পরিবর্তন বা মানে ডাউট, ঠিক আছে, তো সেগুলো নিয়ে বলা যেতে পারে একটা থিম হিসেবে সেখানে কাজ করছে এবং সেটাই কোথাও গিয়ে মোরালিটিকে ধাক্কা দিচ্ছে। and সেখানে ক্যারেক্টার্সটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে, তো এখানে রিলিজিয়াস প্রিন্সিপাল যেটা প্রথম অপশনে রয়েছে সেটাই ডাইরেক্টলি হবে তা নয়। ইমোরাল অ্যাকশন আমরা সেগুলো কিছু পাচ্ছি না। থ্রু দ্য এক্সপ্লোরেশন অফ মোরাল অ্যাম্বিগুইটি অ্যান্ড গ্রে এরিয়াস, কিছু মানে মানুষের হয় না যে একটা কোনো পার্টিকুলার ডিসিশন, একটা কোনো পার্টিকুলার ইভেন্ট মানুষের মনকে এমন ভাবে নাড়া দিয়ে যায় যে পরবর্তীকালে ইন ফিউচার আমরা সেগুলো নিয়ে ভাবি বা সেই মুহূর্ত আমাদের মনের মধ্যে একটা দোলাচল কাজ করে যে আমরা কি ঠিক করছি, আমরা কি এই ডিসিশনটা নিয়ে ভুল করলাম। তো এই যে এই অ্যাম্বিগুইটি,
এবং কিছু কিছু গ্রে এরিয়াস থাকে আমাদের প্রত্যেকটা মানুষের মনের কোণে, ঠিক আছে? যেমন ভালো দিক থাকে তেমনি তো খারাপ দিকও থাকে। তো সেই গ্রে এরিয়াস গুলোও যেন কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য অল আওয়ার মানে লাইফ, সেই গ্রে এরিয়া গুলো যেন কোথাও গিয়ে মানুষের মোরালিটিকে তুলে ধরে। একটা মানুষ কি রকম, ঠিক সেরকম তার ভালো খারাপ দুদিকই যেন সেটাকে আরো বেশি করে হাইলাইট করে। তাই এখানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আরেকটা নেক্সট যেটা শর্ট স্টোরি রয়েছে, দ্য লোটাস ইটার। তো সেখান থেকে প্রশ্নটা এবার শুরু হচ্ছে, হাউ লং ডাজ উইলসন প্ল্যান টু লিভ অন হিজ সেভিংস ইন ক্যাপরি। আচ্ছা, এই শর্ট স্টোরিতে দেখবে প্রচুর রকম ভাবে মানে থ্রু আউট দ্য স্টোরি সাল নিয়ে, বছর নিয়ে, কত বছর পর সে এলো, কত বছর পর সে রিটায়ারমেন্ট করেছে, কত বছর পর সে প্ল্যান করেছে সুইসাইড করবে, আবার যিনি অথার তিনি কত বছর পর ক্যাপ্রিতে ফিরে এলো। প্রচুর মানে বার রয়েছে, ঠিক আছে? তাই বি ভেরি কেয়ারফুল এই ডেটস, সরি এই ইয়ার্স, সাল, এই বিষয় সংক্রান্ত, কেননা যে কোনো একটা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। তো এখানে দেখো কি প্রশ্ন করা হচ্ছে, হাউ লং ডাজ উইলসন প্ল্যান টু লিভ অন হিজ সেভিংস ইন ক্যাপ্রি। আমরা জানি যে লোটাস ইটারে উইলসনের গল্প বলা হয়েছে। তো উইলসন কি প্ল্যান করেছিল, তার যে জমানো টাকা ছিল সেই টাকাতে সে ক্যাপ্রিতে কত বছর থাকবে? না, 25 ইয়ার্স। এর আগে সে কত বছর চাকরি করেছিল, ঠিক আছে? কত বছর ধরে সে অলরেডি ক্যাপ্রিতে আছে। তো এইগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। What mythological reference is the title The Lotus Eater based on? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লোটাস ইটারের যে ইটসেলফ টাইটেলটা কোন মাইথোলজিক্যাল রেফারেন্সের উপর বেস্ট করা? না, হোমার্স ওডিসি, এই ফরগেটফুলনেস যদি বলি। তো সেই ফরগেটফুলনেস এর গল্প আশা করি তোমরা প্রত্যেকে জানো। তো সেই যেখানে লোটাসটাকে সে নিজে খেয়ে ফেলবে, সেই খেয়ে ফেলার পর তার যে একটা ফরগেটফুলনেস চলে আসবে, সেই থেকেই রেফার করে এখানে দ্য লোটাস ইটার টাইটেলটা কিন্তু রাইটার বড় করেছেন। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হাউ ডাজ উইলসন স্টোরি এন্ড, কিভাবে উইলসনের যে জীবনের যে গল্প সেটা শেষ হয়? হি বিকাম ডেস্টিটিউট অ্যান্ড লুজেস হিজ হেলথ। আস্তে আস্তে সে একটা মানে সে যেগুলো সবকিছু ভুলতে শুরু করে এবং তার অবস্থা প্রচন্ড করুণ হয়ে যায়, সে একাকিত্বে ভোগে এবং জানি যে সে যে ল্যান্ড লেডি এবং তার হাজবেন্ড তাকে একটা সেই খামার ঘরে থাকতে দেয়, সেখানেই সে তার জীবন মানে লাস্ট যে যতটুকু জীবন তার সে কাটায় এবং তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়ে। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ম্যারিজ, হ্যাপি লাইফ, এগুলো কিন্তু কোনোভাবেই হচ্ছে না, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। What does the narrator think about Wilson's decision to abandon his job and live in Capri? দেখবে ন্যারেটর বারবার যখনই গল্পটা ন্যারেট করছেন বলছেন আর তার সঙ্গে সঙ্গে তিনি নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের ওপিনিয়ন সেটাও কিন্তু বলছেন। তো ন্যারেটরের কি মনে হয় এই যে উইলসন ডিসিশনটা নিয়েছে নিজের জীবনে যে সে চাকরি ছেড়ে দিয়ে ক্যাপ্রিতে এসে থাকবে সারা জীবন, তো সেটা নিয়ে তিনি কি মনে করেন? সরি, it is inspiring and bold. No, it is foolish and impractical. It reflects the narrator's own desires. It is common decision among retired peers. No, একদমই অপশন বি, তিনি এটাকে খুবই বোকা বোকা এবং ইমপ্র্যাকটিক্যাল বলে মনে করেন। কখনোই এরকম ডিসিশন একটা বুদ্ধি একটা বুদ্ধিমান মানুষ নিতে পারে না। তো এখানে অপশন বি হচ্ছে ন্যারেটরের কিন্তু এই ডিসিশনটাকে পুলিশ এবং ইমপ্র্যাকটিক্যাল বলে মনে হয়েছে। নেক্সট, which of the following best describes the theme of the story? আবারও সেই থিমের উপর দেখো প্রশ্ন আসবেই আসবে। অবশ্যই যে কোনো পোয়েম, যে কোনো স্টোরি থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে। দ্য পারসুট অফ পাওয়ার অ্যান্ড ওয়েলথ, the no, the conflict between freedom and responsibility, the inevitability of fate, the dangers of ambition. অপশন এ আর ডি কে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। অপশন সি, দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট, এটা মানে মনে হতে পারে কিন্তু এটা কখনোই হতে পারে না, তাকে ছাপিয়েও যেটা সব থেকে একদম রাইট মনে হবে, যেটা কমপ্লিট অ্যান্সার মনে হবে, সেটা হচ্ছে অপশন বি, দ্য কনফ্লিক্ট বিটুইন ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। মানে মানে নিজের স্বাধীনতা বা স্বাধীন সত্তাকে বজায় রাখার জন্য দায়িত্ব কর্তব্য পালনের যে প্রয়োজন হয় না, এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট চলে মানুষের মনে,
থ্রুআউট হিজ অর হার লাইফ, এটাই হচ্ছে এখানে থিম অফ দ্য স্টোরি, যেটা উইলসনের লাইফের থ্রু দিয়ে ন্যারেটর ফুটিয়ে তুলেছে। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। Why does Wilson fail to execute his plan when his money runs out? যখন, কারণ আমরা জানি উইলসন বলেছিল যে আমি 60 বছর বয়স অব্দি বাঁচবো, তারপর নিজের জীবনকে শেষ করে দেবো, শেষ করবো মানে সে সুইসাইড করবে। তো এরকম যখন একটা সময় আসে যখন তার টাকা পয়সা সব শেষ হয়ে যায় এবং তার যে ল্যান্ডলর্ড সে বলে যে যদি সে টাকা দিতে না পারবে বাড়ি ভাড়া দেয় সে যেন সেখান থেকে চলে যায়, তখন কি করবে সে, তার সেদিনকেই রাতের বেলায় সে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করবে, সব দরজা জানলা বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সে ফেইলড হবে। তো এই 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 ঘটনার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি যে কেন সে ফেল হয়ে যায়, নাকি হি হ্যাজ সেকেন্ড থটস অ্যাবাউট হিজ ডিসিশন, হি ফলস ইন লাভ, নো এটা তো মানে ছেড়েই দাও, হি ল্যাকস দ্য কারেজ টু টেক হিজ ওন লাইফ, হি রিসিভস ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম, এটা অপশনটা কমপ্লিট হয়নি, প্রিন্টিং মিস্টেক হয়েছে, হি ল্যাকস দ্য কারেজ টু টেক হিজ ওন লাইফ। যখন সেই রাইট মোমেন্টটা আসে, যখন সেই সময়টা আসে, যখন যেটা সে বলেছিল করব, তখন কিন্তু সে সেটা করতে পারে না। তার মধ্যে কোথাও গিয়ে একটা সাহসের মানে সে সাহস হারিয়ে ফেলে, সে সাহস তার মধ্যে আসে না, কারেজটাই সে তার মধ্যে নেই, যেখানে সে তার নিজের জীবন দিতে পারে। তাই অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ডাজ ক্যাপ্রি সিম্বলাইজ ইন দ্য স্টোরি? ঠিক আছে, ক্যাপ্রি যে ইটালির যে শহরটা, সুন্দর শহরটা, সেটা কি সিম্বলাইজ করছে? দ্য কনস্ট্যান্টস অফ মডার্ন লাইফ, অ্যান ইডিলিক এসকেপ ফ্রম রিয়ালিটি, আ প্লেস অফ ওয়েলথ অ্যান্ড লাক্সারি, আ হার্শ অ্যান্ড আনফরগিভিং ল্যান্ড। অবশ্যই অ্যান ইডিলিক এসকেপস ফ্রম রিয়ালিটি। উইলসন আর কেন ফিরে যেতে পারেনি, বা কেন সে ক্যাপ্রিতেই শুধুমাত্র থাকার ডিসিশন নেয়, কেননা তার যে বিউটি, তার যে সারাউন্ডিং, তার যে মেসমেরাইজিং যে একটা ল্যান্ডস্কেপ, সেটা তাকে এতটাই আকৃষ্ট করেছিল যে তার জীবনের যে বাস্তবতা, যে দুঃখ যন্ত্রণা, ওই যে রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, সেইগুলোকে সে সব ভুলে গেছিল। তা একটা যেন ক্যাপ্রি যেন কোথাও গিয়ে মানুষের এই যে একটা মানে একটা বার্ডেন থাকে মানুষের জীবনের, এই রেসপন্সিবিলিটি হোক বা এই যে ম্যাটেরিয়ালিস্টিক একটা জীবন যাপন থাকবে, সেখান থেকে একটা এসকেপ, একটা ইডিলিক এসকেপ, যেখানে গিয়ে সবসময় একটা হ্যাপি, একটা জয়ফুল লাইফ কেউ লিড করতে পারবে, সেরকম একটা মানে রিয়ালিটি, মানে ফ্রম দ্যাট রিয়ালিটি টু অ্যান আনাদার রিয়ালিটি যেন ক্যাপ্রি সিম্বলাইজ করছে। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। Which literary device is prominent in the title The Lotus Eater? ঠিক আছে, টাইটেলটা ইটসেলফ কি লিটারি ডিভাইস প্রমিনেন্ট করছে? ইটস মানে মেটাফোর। ঠিক আছে, যে আমরা জানি যে মেটাফোরে যে দুটো ইররিলেভেন্ট অবজেক্টকে যখন কম্পেয়ার করা হচ্ছে, তো এখানে লোটাস ইটারও কিন্তু সেটাই দেখানো হয়েছে, তাই এটা কিন্তু একটা মেটাফোর হিসেবে কাজ করছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। What lesson does the story convey about escapism? Escape নিয়ে আমরা এক্ষুনি কথা বললাম, an idyllic escape. সেই escapism নিয়ে এটা কি মেসেজ কনভে করছে? It is always fulfilling and rewarding, তাই কি? তা কিন্তু হয় না। It offers short-term happiness but long-term consequences. আমরা উইলসনের জীবন দিয়েই সেটা দেখতে পাই যে সে যখন সে একটু ইয়াং ছিল, তার বয়স কম ছিল, তখন কিন্তু সে ভেবেছিল তার জীবনটা এরকম ভাবেই কেটে যাবে ক্যাপ্রিকে। কিন্তু যখনই তার বয়স বাড়লো, তার টাকা পয়সা জমানো সব ফুরিয়ে এলো, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু তার যে হ্যাপিনেস সেটাও কিন্তু ফুরিয়ে আসছে। তাই সে ভেবেছিল তার সেই একঘেয়েমি দুঃখজনক জীবন থেকে সে এসকেপ করবে, কিন্তু সেই এসকেপটা সে কখনোই কিন্তু, মানে সেই এসকেপটা বলা যেতে পারে পরবর্তীকালে গিয়ে একটা লং টার্ম, অনেক বড় মানে ইভেন্ট সে যেটা প্ল্যান করেছিল সেটাও কিন্তু সে করতে পারেনি। এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। Next. What attracted Wilson to Capri during his first visit? যখন সে প্রথম আসে ক্যাপ্রিতে, ক্যাপ্রির কোন জিনিসে তাকে সবথেকে বেশি আকর্ষিত করেছিল? The local culture, the natural beauty and tranquility, business opportunities, the inexpensive cost of living. যেটার কথা আমি একটু আগেই বললাম, দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি। দেখবে বারবার ওই হিল সাইডের ফুল মুন, ল্যান্ডস্কেপ, সি, এগুলোর কথা বারবার ফুটে উঠছে উইলসনের মুখ থেকে।
তাই সেই ন্যাচারাল বিউটি এবং ট্রানকুইলিটির দ্বারা আকৃষ্ট হয়ে তিনি আকৃষ্ট হয়েছিলেন যখন প্রথমবার সে সেখানে এসেছিল। What aspect of Wilson's character becomes evident as his story unfolds? উইলসনের চরিত্রের কোন দিকটা যত গল্প এগোয় তত আরো বেশি এভিডেন্ট হয়ে ওঠে? His resilience and determination, যেটা ছিলই না, his laziness and lack of ambition, his idealism and naivety, his intellectual brilliance, আর ওইদিকে অপশন এ রেজিডেন্স এন্ড ডিটারমিনেশন, এটা কোনোভাবেই সম্ভব নয়। লেজিনেস এন্ড ল্যাক অফ অ্যাম্বিশন এটা মনে হতে পারে, কিন্তু সেটাকে ছাপিয়ে যদি দেখি, হিজ আইডিয়ালিজম অ্যান্ড নেভি, মানে তার জীবন সম্বন্ধে যে ধারণা বা জীবন দর্শন বা একটা নেভ, মানে কোনো বলতে গেলে যে কোনো 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 ধারণাই নেই যদি বলি, হ্যাঁ, তো এই ওই দিকটাকে কিন্তু ওই ক্যারেক্টারের ওই মানে বৈশিষ্ট্যটা নেচারটাই কিন্তু এখানে যত গল্প এগোয় অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা কিন্তু সেটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। তাই এখানে লেজিনেসটা মনে হলেও আলটিমেটলি কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, what does Wilson's physical decline symbolize in the story? আমরা জানি শেষের দিকে যেটা বললাম এক্ষুনি, যে কিভাবে তার শরীর ভেঙে যায়, সে অসুস্থ হয়ে পড়ে, তারপর থেকে একটু সে আগের উইলসনও থাকে না, তো সেটা কি সিম্বলাইজ করছে? দ্য কনসিকুয়েন্সেস অফ পুয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, the fragility of a life built on escapism, the inevitability of aging, the impact of environmental factors on health. মানে কিছু অপশন এগুলো রয়েছে যেগুলো এমনি দেওয়া হয় আর কি, যেটা আমরা দেখে পড়ে বুঝতে পারি সেটা কোনোভাবেই সম্ভব নয়। দ্য ইনএভিটেবিলিটি এজিং, না এটাও হচ্ছে না। তারপরে হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অন হেলথ, না এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কোনো কথাই এখানে আসছে না। তারপরে হচ্ছে পুয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, তার জন্যই যে তার হেলথ, তার ফিজিক্যাল ডিক্লিন হয়েছে, সেটাও কিন্তু নয়। আলটিমেটলি তার ডিসিশন, উইলসন নিজের লাইফে যে ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে সেটার জন্য দায়ী। দ্য ফ্র্যাজাইলিটি অফ আ লাইফ বিল্ট অন এসকেপ, সেটা তো এসকেপ করতে চেয়েছিল, সেই জন্য সেই ক্যাপিটালে থাকার ডিসিশন নেয়, তো সেটাই তার ফিজিক্যাল ডিক্লিনকে ডেকে আনে। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট ফ্ল ইন উইলসনস ফিলোসফি অফ লাইফ? উইলসনের তো অবশ্যই ফিলোসফি ভালো, সে ভাবছে সেই ফিলোসফি সবাই পছন্দ হোক কি না হোক, ভালো হোক খারাপ হোক, ফ্রুটফুল হোক না হোক, প্রত্যেকের জীবনেই একটা ফিলোসফি থাকে। তো এখানে উইলসনের ফিলোসফি ছিল লাইফের his inability to value material wealth, his disregard for societal norms, his failure to adapt to unforeseen circumstances, his excessive focus on ambition. প্রথমে যেটা বাদ যাবে সেটা হচ্ছে অপশন বি, ওর কোনো অ্যাম্বিশন ছিল না, তাই এখানে এক্সেসিভ ফোকাস তো হতেই পারে না, তাই না? ম্যাটেরিয়াল ওয়েলথ কে ভ্যালু করা সেটাও কিন্তু হচ্ছে না, কেননা সে কিন্তু প্ল্যানিং করে এগিয়েছিল যে সে টাকাগুলোকে রেখে কিভাবে সঞ্চয় করে খরচা করবে, কোথায় করবে, কিভাবে নিজের জীবনটা কাটাবে, তাই সেটাও হচ্ছে না। প্লিজ ডিসরিগার্ড ফর সোসাইটাল নর্মস বলতে তার তো কোনো ফ্যামিলি ছিল না, তার সেরকম কোনো ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস ছিল না, সেখানে সোসাইটি কে তার সে মানে সোসাইটি তাকে এবং সে সোসাইটিকে বেঁধে রাখবে এরকম কোনো নর্মস বা এরকম কোনো কোনো কথা আসছে না। যেটা হতে পারে সেটা হচ্ছে his failure to adapt to unforeseen circumstances. জীবনে কি হতে পারে, জীবনটা পর মুহূর্তে কিভাবে আমাদের সামনে দাঁড়াতে পারে, এটার বিষয়ে তার কোনো ধারণা বা আন্দাজে ছিল, তো সেখানে পুরোপুরিভাবে একটা ফেলিয়ার। তো এখানে সেই আনফোর্সিন ইভেন্টস গুলোকে, সার্কামস্টান্সেস গুলোকে সে কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারে না বা তার সঙ্গে অ্যাডাপ্ট করে চলতে পারে না, তাই এখানে অপশন সি হবে দ্য রাইট অ্যান্সার। উইলসনস ফিলোসফি অফ লাইফ ইজ ultimately his failure to adapt to unforeseen circumstances. Next, what literary technique does Maugham use to contrast Wilson's initial happiness with his eventual downfall? আবারও সেই মেটাফর, মানে সরি,
লিটারেরি টেকনিক বা ডিভাইসের কথাই দেখো এখানে বলা হচ্ছে। কোন লিটারেরি টেকনিকের দ্বারা অধম তার উইলসনের প্রথম দিকের যে খুশি, সে ক্যাফেতে এসেছে, সে প্রচন্ড একটা পিসফুল লাইফ লিড করছে, আস্তে আস্তে কিভাবে তার জীবনে ডাউনফল চলে আসে, সেটাকে সে কম্পেয়ার করেছে বা রিলেট করেছে। তাহলে সেটা হচ্ছে অবশ্য আয়রনিক, তো আয়রনিক্যাল স্বাভাবিক নয় যে কিভাবে ক্যাথলিক প্রেমে পড়ে গিয়ে সে একটা এত বড় ডিসিশন নিয়ে নেয় নিজের লাইফে, কিন্তু আলটিমেটলি দেখা যায় সে তার নিজের লাইফটাকে নিতে পারে না, তার মধ্যে সে সেই কারেজটা, সেই সাহসটাই সে আনতেই পারে না যে সে যা যা প্ল্যান করে রেখেছিল ঠিক সেই মতোই জীবনটা চলছে। ঠিক আছে, তো এটা পুরোপুরি একটা আইরনি হিসেবে কাজ করছে এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, যেখানে দেখা যাচ্ছে তার জীবনটা একটা প্রচন্ড করুণ দশা, যেটা কিন্তু কেউই মানে এক্সপেক্ট করেনি বা কেউ কেউ ভাবতেই পারেনি। এবং তার মৃত্যুটাও দেখা যাচ্ছে আলটিমেটলি আফটার 6 ইয়ার্স অফ হিজ মানে ইলনেস। সে খুবই মানে অবহেলায় এবং একাকিত্বে সে কিন্তু মৃত্যুবরণ করে। তো এখানে আয়রনি থাকছে পুরো স্টোরিটা জুড়ে। তো এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। Why does the narrator describe Wilson's life as both beautiful and pathetic? ন্যারেটর দেখবে একটা জায়গাতে উইলসনের জীবনটাকে বিউটিফুলও বলছে, আবার প্যাথেটিকও বলছে। কেন বলছে? He achieved his dream but ultimately failed. He inspired others but died young. He was wealthy and lonely. He was respected but misunderstood. অবশ্যই দেখো, যেটা আমরা চোখে মানে যে অপশনটাকে মানে আমাদেরকে বেশি ক্যাচ করছে, যেটা হচ্ছে অপশন এ। হি অ্যাচিভড হিজ ড্রিম বাট আলটিমেটলি ফেল। সে যা যা ভেবেছিল সেই অবধি গেছে, 60 বছর বয়স অবধি সে গেছে, তার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, সে ঠিক করেছিল সে তার নিজের জীবন, হি উইল টেক হিজ ওন লাইফ, সেই রাইট মোমেন্টও আসছে, কিন্তু সে দেখতে পাচ্ছি আমরা তার সে ফেল হয়ে। তো সে দেখা যাচ্ছে সে যা যা চেয়েছিল, সে তো ততগুলো বছর অব্দি সে সেভাবে মানে কাটালো, সেভাবেই সে লাইফটাকে লিড করলো, কিন্তু আলটিমেটলি ফেল হয়ে। ফেল হওয়ার ধরুন তার পরবর্তী জীবনটা যে কি করুণ অবস্থায় কাটলো সেটাও কিন্তু ন্যারেটর দেখতে পেয়েছে। তাই তার জীবনটাকে, উইলসনের জীবনটাকে ন্যারেটর একাধারে বিউটিফুলও বলছে, আবার প্যাথেটিকও বলছে। তাই কেন বলছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। What does the sea surrounding Capri symbolize for Wilson? ক্যাপ্রির কথা হলো, এবার ক্যাপ্রিতে অবশ্যই সি রয়েছে, সেই সিটা উইলসনের জন্য কি সিম্বলাইজ করছে in his life? Isolation and freedom, wealth and abundance, danger and fear, opportunity and ambition. Opportunity তো ambition কোনোভাবেই হচ্ছে না, danger and fear টাও হচ্ছে না, wealth and abundance ও হচ্ছে না, যেটা হচ্ছে isolation and freedom. উইলসন ফ্রিডম চেয়েছিল, কিন্তু সেই ফ্রিডমের সঙ্গে সঙ্গে আইসোলেশনও কিন্তু এসেছে। সে আবার একা একা জীবনটা কাটাতে চেয়েছিল, কিন্তু হি ওয়াজ হ্যাপি লিভিং হিজ লাইফ অল অ্যালোন। সে তার কটেজে একা পিয়ানো পিয়ানো বাজাতো, একা একা থাকতো, সে তার লাইফটাকে হ্যাপিলি লিড করছিল। সে কি, সে নিজেকে স্বাধীন মনে করতো, স্বাধীন মনে করতো। তো ক্যাপ্রিতে এসে সেই ক্যাপ্রির সৌন্দর্যের মধ্যে কিন্তু সিটাও রয়েছে। সে সমুদ্র কোথাও গিয়ে যেন উইলসনের জীবনে সেই আইসোলেশন এন্ড ফ্রিডমকেই সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ব্রডার লিটারেরি মুভমেন্ট ডাজ দ্য লোটাস ইটার অ্যালাইন উইথ? এই প্রশ্ন কিন্তু আমরা আগেও দেখেছি, এসেছে এবং প্রায় আসে। তো এই লোটাস ইটার কোন মুভমেন্টকে, কোন লিটারেরি মুভমেন্টকে সিম্বলাইজ করছে বা তুলে ধরছে? তো আমরা জানি যে মগম যে সময় লিখছেন সেই সময় যে যে লিটারেরি মুভমেন্ট গুলো চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়ালিজম। রোমান্টিসিজম তো কোনোভাবেই হবে না, মডার্নিজম তার আগে ঘটে গেছে, পোস্ট মডার্নিজম তার পরে আসছে, কিন্তু তার মাঝামাঝি সময়ে যেটা ঘটছে সেটা হচ্ছে রিয়ালিজম। যে রিয়ালিটিটাকে যা যেরকম সেটাকে সেইভাবেই দেখানো হচ্ছে, নট কোনো এক্সাজারেশন নেই, কোনো সুপারফিশিয়ালিটি নেই, কিছু না। তো এখানে রিয়ালিজম একটা লিটারেরি মুভমেন্ট হিসেবে কিন্তু কাজ করছে যে সময় দ্য লোটাস ইটার লেখা হয়েছে। তো লোটাস ইটার ইটসেলফ স্টোরিটার মধ্যে দিয়েও কিন্তু জীবনের যে একাধারে বিউটিফুল এবং ক্রুয়েল দিক সেটা কিন্তু তুলে ধরছে। তাই এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, রিয়ালিজম। নেক্সট,
How does Morgan portray the tension between idealism and practicality? ঠিক আছে, খুব ভালো করে একটু পড়বে কোশ্চেনটা। How does Morgan portray the tension between idealism and practicality? Through Wilson's failure to balance dreams and reality, through the narrator's constant criticism, by depicting Capri as hostile and unwelcoming, by contrasting Wilson's and the narrator's life. প্রথমেই যে অপশনটা বাদ যাবে সেটা হচ্ছে অপশন বি। ন্যারেটার্স এর লাইফ সম্বন্ধে আমরা বেশি কিছু জানতেই পারছি না, তাই এটা তো হতেই পারে না। Depicting Capri as hostile and unwelcoming, সেটাও কিন্তু নয়, এটা একদম ভুল। To the narrator's constant criticism, no, not constant, হ্যাঁ তিনি ক্রিটিসিজম করেছেন বাট নট কনস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু অ্যাপ্রিসিয়েশনও করছেন। তো এখানে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, থ্রু উইলসনস ফেলিয়ার টু ব্যালেন্স ড্রিমস অ্যান্ড রিয়ালিটি। উইলসন কিভাবে নিজের স্বপ্ন এবং নিজের জীবনের যে সত্যতা, যে বাস্তব, সেটাকে ব্যালেন্স করতে ব্যর্থ হয়েছেন, সেটাকেই কিন্তু মরঘম পোর্ট্রে করেছেন থ্রু দ্য terms, through the two important terms between idealism and practicality. প্র্যাকটিক্যাল না হতে পারলে জীবনে যদি তুমি সফল হতে পারে না, শুধুমাত্র আইডিয়ালিজম দিয়ে জীবন চলতে পারে। ঠিক আছে, তো সেটাকেই তিনি তুলে ধরেছেন উইলসনের লাইফ দিয়ে এবং উইলসনের ফেলিয়ার। নেক্সট, what literary device is used in the contrast between Wilson's dreams and his reality? এখানেও কিন্তু লিটারি ডিভাইস এমপ্লয় করা হয়েছে, যে হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজ টু কন্ট্রাস্ট উইলসনের যে নিজের জীবনের যে স্বপ্ন ছিল, আমি এই করবো, আমি এইভাবে জীবন কাটাবো এবং হিজ রিয়ালিটি, কিন্তু তার জীবনের যে চরম সত্য, সেটাকে কোন লিটারি ডিভাইস দিয়ে তুলে ধরা হয়েছে? অবশ্যই জাক্সটাপোজিশন। একধারে হয় না, একধারে একদম একটা চরম একটা চরম একটা মানে একটা মানে সত্য চরম একটা রূপ জীবনের, এবং আরেকটা দিকে কি রয়েছে, একটা সুন্দর বিউটিফুল পিসফুল এরকম একটা দিক। তো এখানে কিন্তু অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, জাক্সটাপোজিশন। এবং সেটা কাজ মানে একমাত্র কাজ দ্বারাই সেটাকে পোট্রে করা সম্ভব, সেটা হচ্ছে উইলসনের লাইফে। উইলসন নিজের জীবনে কিভাবে ড্রিমস দেখে এসছে, সেটাকে কিভাবে মানে কাজে লাগিয়েছে এবং তার আলটিমেটলি সেই তার জীবনের রিয়ালিটি কি হয়েছে। তো এখানে জাক্সটাপোজিশন ইজ দ্য রাইট অ্যান্সার। What was the primary motivation behind Wilson's decision to retire? Wilson যে ডিসিশনটা নিয়েছিল যে সে রিটায়ার করে দেবে, তার মানে তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেবে, তার প্রাইমারি মোটিভেশন কি ছিল? His deteriorating health, no. A longing for peace and freedom, a dispute with his employer, no. A financial windfall, সেটাও না। আর লঙ্গিং ফর পিস অ্যান্ড ফ্রিডম, আমরা জানি যে তার মেয়ে এবং তার ওয়াইফ দুজনেই মারা যায়, এবং আফটার দেয়ার ডেথ ওনলি হি ওয়ান্ট ইজ ইন লাইফ ইজ আর পিস অ্যান্ড ফ্রিডম। সে জীবনে শান্তি চেয়েছে এবং স্বাধীনতা চেয়েছে। সে মানে ওই টাইম টু টাইম জব এবং একটা ম্যাটেরিয়ালিস্টিক জীবনযাপন না করে সে একটা পিসফুল হ্যাপি জয়সেস লাইফ লিড করতে চেয়েছে। ঠিক আছে, তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, এ লঙ্গিং ফর পিস অ্যান্ড ফ্রিডম। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি মোটিভেশন যদি পড়ে যায়, তাহলে সেটা হচ্ছে অপশন ই, লঙ্গিং ফর পিস অ্যান্ড ফ্রিডম। Why does Wilson reject societal norms and expectations? Societal norms and expectations মানে সে একটা সোসাইটির অংশ, সে একটা চাকরি করতো, সে চাকরির একটা আলটিমেটলি নির্দিষ্ট সময়ে সে রিটায়ার করবে, সে সোসাইটির সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে, আর 5টা মানুষ যেরকম করছে, একা একা মানে যেহেতু তার ফ্যামিলি নেই, সে একা একা জীবন কাটাবে, সে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই থাকবে। এই যে একটা নর্মস রয়েছে, একটা এক্সপেকটেশন থাকে মানুষের কাছ থেকে সোসাইটি, সেটাকে সে রিজেক্ট করেছিল। কেন? He believes they stifle individuality. He wants to inspire others. He is forced into isolation by his peers. He seeks spiritual enlightenment. একেবারেই অপশন সি কোনোভাবেই হয় না, হতে পারে না। হি ওয়ান্টস টু ইন্সপায়ার আদার, না সেটাও হচ্ছে না, মানে সে আদার্স এর কথা ভাবেই বলতে গেলে। হি বিলিভস দে স্টেফল ইন্ডিভিজুয়ালিটি,
তার যে নিজস্ব একটা সত্তা রয়েছে এবং সে নিজের জীবনে যেটা ঠিক করেছে সেটা করতে পারে, সেটা করতে সে সক্ষম, সে মানে তার মধ্যে সে এবিলিটি রয়েছে, সেটাকে স্ট্রংলি রিপ্রোডিউস করার জন্য কিন্তু সে এই ডিসিশনটা নিয়েছিল। যে কোনোভাবেই সোসাইটি এবং তার নর্মস, তার এক্সপেকটেশনস, তার রেসপন্সিবিলিটি তাকে বেঁধে রাখতে পারে না, সেটাকে আরো বেশি করে ভেঙে ফেলার জন্য সে এরকম একটা ডিসিশন নিজের জীবনে নিয়েছিল। তো অপশন এ, হি বিলিভস দ্য স্টিফল ইন্ডিভিজুয়ালিটি ইজ দ্য রাইট অ্যান্সার। Which of the following best describes the tone of the story? Optimistic and hopeful, একেবারেই না। Reflective and melancholic, humorous and light-hearted, একদমই না। Harsh and judgmental, no। মানে জাজমেন্টের কথাটা হয়তো এই জন্য বলা হচ্ছে যে ন্যারেটর এখানে নিজের নিজস্ব ওপিনিয়ন বারবার বলছেন, না সেটার জন্য কিন্তু নয়। যেটা রাইট অ্যান্সার সেটা হবে রিফ্লেকটিভ অ্যান্ড মেলানকোলিক। ঠিক আছে, কিভাবে একজনের জীবন আর পাঁচটা জীবনকে এফেক্ট করছে এবং আর পাঁচটা জীবনের থ্রু দিয়েও রিফ্লেক্ট করছে, কারণ এরকম ঘটনা আরো কিছু মানুষের সঙ্গে হতে পারে এরকম সিচুয়েশন, এরকম কন্ডিশন একটা মানুষের হতে পারে। তো এটা একটা মানুষের জীবনের চরম সত্যকে কোথাও গিয়ে রিফ্লেক্ট করছে। তার সঙ্গে কি না মিলান করে তার টোন অফ, যদি বলি দ্য টোন অফ দ্য স্টোরি মানে ইটসেলফ ইজ মিলানকোলিক। উইলসনের লাইফ কিভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, এই পুরো জার্নিটাই হচ্ছে একটা মিলানকোলিক। তাই অপশন এ বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপটিমিস্টিক হোপফুল তো কোনোভাবেই হয় মানে হতে পারে না। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ দ্য স্টোরিজ টাইটেল রিলেট টু উইলসন চয়েসেস? যে স্টোরি টাইটেল দ্য লোটাস ইটার কিভাবে উইলসনের নিজের জীবনে সে যে ডিসিশন নিয়েছে, যে চয়েস সে করেছে, সেটাকে রিলেট করছে। ইট রিফ্লেক্টস হিজ কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। কোথায় আর ম্যাটেরিয়াল ওয়েলথ কনজাম্পশন, এটা তো হতেই মানে হলোই না, কোথায় আর হয়েছে। ইট লাইকেন্স হিজ লাইফ টু দ্য mythological lotus eaters who abandon responsibility. It symbolizes his addiction to pleasure and comfort. It portrays his dependence on external validation. এখানে যেহেতু ওই যে প্রথমে একটা প্রশ্ন ছিল যে মাইথোলজিক্যাল রেফারেন্স কি রয়েছে, তো এখানে যেহেতু সেই কথাটাই বলা হচ্ছে, আমরা অপশনে সেটা পাচ্ছি। ইট লাইকেন্স হিজ লাইফ টু দ্য মাইথোলজিক্যাল লোটাস ইটার্স হু অ্যাবান্ডন রেসপন্সিবিলিটি, তার সঙ্গে আমরা এটা রিলেট করতে পারছি, আমরা লাইকেন করতে পারছি। তো এখানে ওই মাইথোলজিক্যাল ক্যারেক্টার গুলোর মতনই যারা লোটাস ইটারকে সব রেসপন্সিবিলিটি তারা অ্যাবান্ডন করে দিয়েছিল, ঠিক সেরকমও উইলসনও তাই করেছে নিজের জীবনে সে সেরকমই একটা ডিসিশন নিয়েছে। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট মেসেজ অ্যাবাউট হ্যাপিনেস ডাজ দ্য স্টোরি কনভে? জীবনে মানে হ্যাপিনেস, আনন্দ, এই যে যদি বলি এটা নিয়ে স্টোরিটা কি কনভে করছে? হ্যাপিনেস ইজ ফাউন্ড ইন ম্যাটেরিয়াল ওয়েলথ, নো। এরকম কোনো জিনিস, এরকম কোনো দিক কিন্তু পূর্তি করছে না। True happiness requires balance and foresight. Happiness is only achievable in isolation, একদমই নয়, একাকিত্বে কখনোই হ্যাপিনেস থাকে না। পার্সোনাল ফ্রিডম গ্যারান্টিজ কন্টেন্টমেন্ট, না। শুধুমাত্র তোমার নিজস্ব স্বাধীনতা, ফ্রিডম নিয়ে যদি একটা মানুষ কনসাস থাকে নিজের লাইফে, সেটা কখনোই তাকে কন্টেন্টমেন্ট বা হ্যাপিনেস দিতে পারে না। ট্রু হ্যাপিনেস রিকোয়ার্স ব্যালেন্স অ্যান্ড ফোরসাইট। অবশ্যই তুমি যদি জীবনে ব্যালেন্স করে না চলতে পারো এবং আগামী জীবন তুমি কিভাবে কাটাতে চাও সেটা সম্বন্ধে তুমি এখন থেকে যদি প্ল্যান না করো, কোনো মানে কোনো যদি মানে ধারণায় তোমার যদি ক্রিয়েট না হয় যে আমি আগামী 10 বছর কি 15 বছর আমি এখানে থাকতে চাই, সেই হিসেবে আমি নিজের জীবনে চলবো বা এই ডিসিশন নেবো, এরকম কোনো ফোরসাইট যদি তোমার মধ্যে না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে তুমি জীবনে কখনোই হ্যাপিনেস যেতে পারো না। একটা ভুল ডিসিশন তোমার জীবনকে শেষ করে দিতে পারে। তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, এবার আসি আমরা পোয়েট্রিতে, যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম যে শুধু পোয়েমস থাকবে তা নয়, শর্ট স্টোরিজ থাকবে। এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র শর্ট স্টোরিজ এর প্রশ্ন করলাম, এবার আসছে আমাদের পোয়েম। আমি শর্ট স্টোরিজ এর প্রশ্ন বিশেষ করে দ্য লোটাস ইটার্স অ্যাট দ্য লাগুন থেকে বেশি রেখেছি, কারণ দুটো শর্ট স্টোরিজ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এবং তারা একটু হলেও কম্পেয়ার টু ড্রিম চিলড্রেন একটু বলা যেতে পারে মানে একটু হলেও কিন্তু তারা একটু কঠিন এবং লেন্দি।
তাই এবং খুব ভালো ভালো মানে নট মানে শুধুমাত্র এই কথা না যে কথা তোমার এখন দেখি এতক্ষণ ধরে আমি পড়াচ্ছি, এগুলো বাদ দিয়েও কিন্তু আরো অনেক ভালো ভালো প্রশ্ন হয় ওই দুটো মানে অনলি ওই দুটো শর্ট স্টোরি থেকে। তাই বিকজ অফ আওয়ার টাইম লিমিটেশন অ্যান্ড আওয়ার ইয়ে, সেজন্য হয়তো অত বেশি সংক্ষিপ্ত করা সম্ভব নয়। তাও আমি চেষ্টা করলাম এবং সেই কারণেই আমি কিন্তু ওই দুটো মানে পার্টিকুলারলি ওই দুটো শর্ট স্টোরি থেকে চেষ্টা করেছি একটু বেশি বেশি ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন রাখার। এবার আসছি আমরা পোয়েমসে, পোয়েট ঠিক আছে, পোয়েমসে যেটা শুরুই হচ্ছে কুবলা খা দিয়ে। In Kubla Khan, what does it mean to have fed on honeydew and drunk the milk of paradise? এটা আমরা পোয়েমের শেষের দিকে পাচ্ছি। এই দুটো ফ্রেজ কি মিন করতে চাইছে? It means enjoying the pleasures of a beautiful garden. It means having a purely religious vision. It means experiencing a deeper prophetic world of the artist's imagination. It means living a life of luxury and ease without any effort. দেখো, প্রথমেই যেটা বাদ যাবে সেটা হচ্ছে অপশন বি, এখানে রিলিজিয়াস ভিশন বলতে কিছু বোঝানো হয়নি। তারপরে যেটা বাদ যাবে সেটা হচ্ছে অপশন এ, একটা বিউটিফুল গার্ডেনের যে প্লেজার শুধুমাত্র কি সেটাই এনজয় করার কথা বলা হয়েছে? না। তারপরে যেটা বাদ যাবে সেটা হচ্ছে অপশন বি, ইট মিনস লিভিং আ লাইফ অফ লাক্সারি অ্যান্ড ইজ উইথাউট এনি এফোর্ট। শুধুমাত্র কুবলা খায়ের দৃষ্টান্ত মানে কুবলা খায়ের দৃষ্টিকোণ দিয়ে এবং ফার্স্ট হাফ অফ দ্য পোয়েম দিয়ে এই দুটো ফেসে কিন্তু বিচার করা যাবে না। এখানে শুধুমাত্র লাক্সারি বা ইজের কথা বলা হয়নি। এই দুটো ফেজে বিশেষ করে যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ইট মিনস এক্সপিরিয়েন্সিং আ ডিপার প্রোফ্যাটিক ওয়ার্ল্ড অফ দ্য আর্টিস্ট ইমাজিনেশন। একটা আর্টিস্ট তার আর্ট মানে থ্রু দা মানে বলা যেতে পারে থ্রু দা অস্ত্র অফ ইমাজিনেশন কি কি ফুটিয়ে তুলতে পারে বা কি কি অ্যাচিভ করতে পারে, কি কি করতে পারে, সেটার যে একটা জগৎ, একটা ওয়ার্ল্ড রয়েছে, একটা গভীর ওয়ার্ল্ড রয়েছে, সেটাকে এক্সপিরিয়েন্স করার কথা বলা হচ্ছে। ফেড অন হানি ডিউ মানে অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, এখানে প্যারাডাইস বলতে ওই যে দ্য ওয়ার্ল্ড অফ দ্য আর্টিস্ট ইমাজিনেশনের কথা বলা হচ্ছে। এরকম একটা আর্টকে এনগালফ করে বা ড্রাঙ্ক করে বা ওই হানি ডিউর মধ্যে থেকে থেকে সে যেন একটা নেশাগ্রস্ত অবস্থা হয়ে গেছে, সেই ফেজটাকে সেই জোনটাকে এক্সপিরিয়েন্স করার কথা বলা হচ্ছে। তাই এখানে মানে আমি এই জন্যই অপশন গুলোকে এলিমিনেট করতে করতে রাইট অপশনে এলাম, কারণ আমি দেখালাম যদি কোথাও গিয়ে কোনো ক্যান্ডিডেটের যদি কনফিউশন তৈরিও হয় কিভাবে এলিমিনেশন মেথডের দ্বারা সে কিন্তু রাইট অপশনে পৌঁছতে পারে। তাহলে এখানে আর কোনো অপশন সেভাবে এই দুটো ফেজকে রিলেট করতে পারছে না, একমাত্র অপশন সি সেটা করতে পারছে। তাই এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, in Kubla Khan, what kind of imagery is used to describe the deeper poetic imagination of the artist? আবারও দেখো সেই আর্টিস্ট সেই ইমাজিনেশনের কথাই বলা হচ্ছে। আমরা জানি কুবলা খায়ের প্রচুর পরিমাণে ইমাজিরি রয়েছে, তো কোন পার্টিকুলার ইমাজিরিটা এই ডিপার পোয়েটিক ইমাজিনেশন অফ দ্য আর্টিস্টকে তুলে ধরছে বা ডিসক্রাইব করছে? প্রেজেন্ট ইমেজেস অফ ইনসেন্স গার্ডেন্স and sunny spots of greenery, images of luxurious foods like milk and honeydew melon, powerful sexual imagery of waterfalls, a romantic chasm and a mighty fountain, imagery of a calm river and serene landscapes. যেটা তো একেবারেই হবে না, কামনেস, কাম রিভার, সেরেন, এটা কোনোভাবেই ডিপার পোয়েটিক ইমাজিনেশনকে করছে না। প্লেজেন্ট ইমাজেন্স অফ ইনসেন্স গার্ডেন্স, না এটাও কিন্তু কোনরকম ভাবে ইমাজিনেশনকে কিন্তু এনহ্যান্স করছে না। ইমেজেস অফ লাক্সারিয়াস ফুডস, না ফুডস এর কথা এখানে পার্টিকুলারলি যে কোনোভাবে ইমাজিনেশনকে সে ইয়ে করতে পারে মানে ঝাঁকাতে পারে সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে যেটা সম্ভব সেটা হচ্ছে পাওয়ারফুল সেক্সুয়াল ইমেজারি অফ ওয়াটারফুলস। আমরা দেখছি ইন দ্য মিডল অফ দ্য পোয়েম কিভাবে পোয়েট ওই ওয়াটারফুলস, তারপরে চ্যাজম, মাইটি ফাউন্টেন, কিভাবে এটা এই পুরো ইমেজ গুলো দিয়ে একটা সেক্সুয়াল ইমাজিনি কিন্তু, এবং সেটা খুব পাওয়ারফুল সেক্সুয়াল ইমাজিনি কিন্তু মানে তৈরি করেছেন। যেটা কি করছে, যেটা ওই ডিপার পোয়েটিক ইমাজিনেশন অফ দ্য আর্টিস্টকে ডিসক্রাইব করছে। আমরা যারা রিডার তারা যখন সেই লাইন্স গুলো পড়ছি আমাদের মধ্যে আমরা নিজেরা সেই ইমেজ গুলোকে
পরপর পরপর সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের মনে বা আমাদের ইমাজিনেশনে সেগুলো যেন একটা পাওয়ারফুল ইমাজিনারি বা সিনস হিসেবে ক্রিয়েট হচ্ছে। তাই এখানে একমাত্র অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা কিনা ওই ডিপার পোয়েটিক ইমাজিনেশন অফ দ্য আর্টিস্টকে ডিসক্রাইব করছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ড্যামসেল উইথ দ্য ডালসিমার সিম্বলাইজ ইন কুবলা খা? আমরা দেখছি যে একদম দ্য লেটার পার্ট অফ দ্য পোয়েম, যে ওই একজন ড্যামসেলের কথা বলা হচ্ছে, যেটা ডালসিমার নিয়ে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সে বসে আছে। তো এটা কি সিম্বলাইজ করছে কুবলা খায়? আ সিম্বল অফ নেচার, আ হিস্টোরিক্যাল ফিগার, মিথিক্যাল ক্রিয়েচার, দ্য পোয়েটস নিউজ। আমরা দেখতে পাচ্ছি পোয়েট যখন লাস্টে নিজের কথা বলছে, তখন সে ওই ড্যামসেলকে যেন নিউজ হিসেবে দেখার চেষ্টা করছেন, বলছে তুমি আমার নিউজ হও। তো সেই ড্যামসেল উইথ দ্য ডালসিমার এখানে দ্য পোয়েটস নিউজ হিসেবে, যাতে সে আরো স্ট্রং, ডিপার, স্ট্রঙ্গার আর্ট ক্রিয়েট করতে পারে থ্রু দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, সেটার জন্য সে ওই ড্যামসেলকে সে নিউজ করে পেতে চায়। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, how does the poem Kubla Khan relate to the act of artistic creation? ওই যে আর্ট, আর্টিস্ট, এগুলো বারবার কথা উঠে আসছে, ঠিক সেরকমই আর্টিস্টিক ক্রিয়েশন সঙ্গে কিভাবে কুবলা খাকে আমরা রিলেট করতে পারি। It discusses the triumph of the imagination and the way society treats artists. It emphasizes the importance of historical accuracy in artistic works. It portrays the struggles of artists to achieve financial success. It focuses on the need ফর কোলাবোরেশন অ্যামং ডিফারেন্ট আর্টিস্ট। কোনোভাবেই এখানে ওই ফাইন্যান্সিয়াল সাকসেস হবে না, কোলাবোরেশন এবং ডিফারেন্ট আর্টিস্ট হচ্ছে না, মানে এগুলো কোনোভাবেই ধারে কাছে আসবেও না রাইট অ্যান্সার হিসেবে। তারপরে যেটা আসবে পড়লো হিস্টোরিক্যাল অ্যাকুরেসি, এখানে ওই মেনশন বা প্যালেসের মানছি একটা আর্টওয়ার্কের কথা বলা হচ্ছে, কিন্তু কোনোভাবেই এটা আর্টিস্টিক ক্রিয়েশনের সঙ্গে ডাইরেক্টলি রিলেট করা যাচ্ছে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে it discusses the strength of the imagination and the way society treats artists. কিভাবে কল্পনা শক্তির একটা জয় ঘটছে, একটা ট্রাম্প একটা ঘটছে, এবং দ্য ওয়ে সোসাইটি ট্রিটস আর্টিস্ট, সোসাইটি কিভাবে আর্টিস্টকে দেখে বা ট্রিট করে, সেটাই কিন্তু এখানে আর্টিস্টিক ক্রিয়েশনের সঙ্গে কুবলা খাকে রিলেট করছে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ইট ডিসকাসেস দ্য ট্রাম্প of the imagination and the way society treats artists. Okay, next. What does the sunny pleasure dome with capes of ice represent in Kubla Khan? আবারও একটা পার্টিকুলার প্লেসকে তুলে ধরা হয়েছে, নিয়ে বলা হচ্ছে কি সেটা ইমপ্লাই করছে। The world of imagination, a historical event, a real palace, a mythical kingdom. দেখো এখানে ইমাজিনেশন, আর্টিস্ট, আর্ট এগুলো একটা বড় রোল প্লে করছে কুবলা খায়। তাই এই সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস, এটা শুধুমাত্র একজন আর্টিস্টের ইমাজিনেশনের মানে ইমাজিনেশন ছাড়া এরকম একটা ইমাজিনি বা এরকম একটা প্লেস তৈরি করা সম্ভব নয়। তো দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, কুবলা খায়ের ওই প্যালেসটাতে কিভাবে তৈরি, মানে কি কি রয়েছে না, সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস। ঠিক আছে, তো এইরকম একটা মানে সান প্লাস মানে সান প্লাস আইস, এরকম দ্রব্যদীপ্ত কিন্তু শুধুমাত্র ওই ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনই আমাদের উপহার দিতে পারে, আর সেটা কে করতে পারে, একজন আর্টিস্ট। তাই এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হিস্টোরিক্যাল ইভেন্ট, রিয়েল প্লেস তো সম্ভবই নয়, মিথিক্যাল কিংডম এখানে কিন্তু হচ্ছে না। তাই এখানে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন হচ্ছে রাইট অ্যান্সার। What does the waterfall crashing against the rock symbolize in Kubla Khan? ওই যে আমরা দেখছি, ঠিক আছে, চ্যাজমস, তারপরে ওই ফাউন্টেন, এগুলো কি সিম্বলাইজ করছে? দ্য ইমোশনাল ইন্টেন্সিটি অফ ক্রিয়েটিভ জিনিয়াস, দ্য ফ্লো অফ টাইম, দ্য কামনেস অফ নেচার, দ্য পাওয়ার অফ লাভ। কামনেস অফ নেচারটা তো কোনোভাবে তো এখানে নেচারের একটা উগ্র রূপের কথা বলা হচ্ছে। দ্য পাওয়ার অফ লাভ না, এখানে সেভাবে লাভ, ভালোবাসা, অ্যাফেকশন এসবের কোনো কথা হচ্ছে না। দ্য ফ্লো অফ টাইম এটাও কিন্তু মানে হয় মানে একদমই হচ্ছে না, এটা তো একদমই বাদ। যেটা হবে সেটা হচ্ছে দ্য ইমোশনাল ইন্টেন্সিটি অফ ক্রিয়েটিভ জিনিয়াস, কিভাবে একজন আর্টিস্ট থ্রু হিজ পাওয়ার অফ ইমাজিনেশন এবং তার যে আবেগ, তার যে ভাব প্রকাশের মাত্রা দিয়ে সে একটা আলাদাই একটা ক্রিয়েটিভ জিনিয়াস তৈরি করতে পারে, সেটাই কিন্তু এখানে ওই ওয়াটারফল ক্র্যাশিং আগেইনস্ট দ্য রকস এই ফ্রেজটা বা এই ইমাজারিটা তৈরি করতে পেরেছে।
তাই এখানে দ্য ইমোশনাল ইন্টেন্সিটি অফ ক্রিয়েটিভ জিনিয়াস ইজ দ্য রাইট অ্যান্সার। কোনোভাবেই দেখো বাকি তিনটে অপশন পড়েও আমরা বুঝতে পারছি যে বাকি তিনটে অপশন কোনোভাবেই কিন্তু রাইট অ্যান্সার হতে পারে না। তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। What makes The Good Morrow an atypical love poem for its era? দেখো এখানে দুটো পোয়েমস রয়েছে, কুবলা খাঁ আছে আর দ্য গুড মরো রয়েছে। তো গুড মরোর প্রথম প্রশ্নটা কি? গুড মরো এই যে পোয়েমটাকে, এটাকে অ্যাটিপিক্যাল লাভ পোয়েম সেই যুগের কিভাবে, মানে সেটাকে কিভাবে সৃষ্টি করেছে? দ্য জন ডান্স চয়েস নট টু ইউজ দ্য সনেট ফর্ম, দ্য ল্যাক অফ amorous ল্যাঙ্গুয়েজ অর ডেসক্রিপশন অফ দ্য লাভার, its unusual rhyme scheme and three stanza structure, its many allusions to Christianity. দেখো খ্রিস্টিয়ানিটি তো হচ্ছেই না লাভ পোয়েম মানে হিসেবে, তো এটা হবে না। রাইম স্কিম ও থ্রি স্ট্যান্ডার স্টোরি, সরি থ্রি স্ট্যান্ডার স্ট্রাকচার যে তাকে লাভ পোয়েম হতে দিচ্ছে না সেটাও না। ডান্স চয়েস টু নট ইউজ দ্য সনেট ফর্ম, সেটাও না। The lack of amorous language or description of the lover, লাভার বা বিহাভেটের ডেসক্রিপশনে কিভাবে অ্যামোরাস ল্যাঙ্গুয়েজকে ইউজ করাই হয়নি, সেটাই শুধুমাত্র গুড মরোকে একটা অ্যাটিপিক্যাল লাভ পয়েন্ট হিসেবে তুলে ধরেছে। না আমরা জানি মূলত টিপিক্যাল লাভ পোয়েম গুলোতে প্রচন্ড রকমের এই অ্যামোরাস মানে বিলাভেটের চোখ, তার বডি, তার চুল, তার ফেস, তার গাল, এগুলো সম্বন্ধে একটা বিশাল ডেসক্রিপটিভ একটা খুবই মানে একটা এক্সাজারেটেড ল্যাঙ্গুয়েজেস কিছু ইউজ করা হয়, সেটা কিন্তু গুডমোরোর ক্ষেত্রে করা হয়নি। তাই এখানে গুডমোরোকে অ্যাটিপিক্যাল লাভ পোয়েম হিসেবে শুধুমাত্র তার দ্য ল্যাক অফ অ্যামোরাস ল্যাঙ্গুয়েজ অর ডেসক্রিপশন, এটাই কিন্তু ডেসক্রিপশন অফ দ্য লাভার, এটাই কিন্তু তাকে কারণ হিসেবে তুলে উঠেছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। The references to Christian themes in the poem serve to, আমি রাইট আনসারটা বলছি, হ্যাঁ, lend weight to Donne's idea of the transformative powers of love. তার যে ভালোবাসা সংক্রান্ত ধারণা, তার সঙ্গে কিভাবে খ্রিস্টান থিম গুলোকে তিনি রিলেট করতে পেরেছেন বা রেফারেন্স হিসেবে তিনি ইউজ করেছেন, সেটা কিভাবে তার সেই ট্রান্সফরমেশন ঘটছে, তার যে ভালোবাসাকে যেন সে আরো সে মানে আরো বেশি করে যেন রিডার্সদের কাছে তিনি তুলে তুলে ধরতে পেরেছেন, সেটাই খ্রিস্টান থিমস হিসেবে এখানে তিনি পোর্ট্রে করেছেন। বাকি অপশন গুলো কোনোভাবেই কম্পেয়ারিং মর্টাল লাভ টু গডস লাভ, এটা তো হতে পারেই না। তারপরে সাবটলি মক খ্রিস্টান থিওলজি, তিনি কিন্তু খ্রিস্টান থিওলজিকে মক করেননি। প্রোভাইড ক্লুজ টু দ্য রিডার দ্যাট দ্য লাভ ইন দ্য পোয়েম রেফার্স টু লাভ অফ গড, নো, লাভ অফ গড ইজ নট দ্য লাভ ইন দ্য পোয়েম, এটাও কিন্তু কোনো রেফারেন্স তিনি করেননি। তাই অপশন সি হচ্ছে এখানে অনলি রাইট অ্যান্সার। The three lines beginning late sea discoverers are best understood as, এই যে লাইনটা রয়েছে, ফ্রেজটা রয়েছে, এটাকে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, সাজেস্টিং, আমি রাইট অ্যান্সারটা করছি। সাজেস্টিং, আমার মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সবগুলো একটু ক্যাপসে হয়ে গেছে, মানে অপশন গুলো ক্যাপসে হয়ে গেছে, তাই হয়তো একটু পড়তে অসুবিধা হতে পারে। সাজেস্টিং দ্যাট দ্য ডিসকভারি মেড বাই দ্য লাভার্স ইজ জাস্ট as important as if not more important than that of the sea explorers. না ওই যে যেভাবে যারা সমুদ্রে যাত্রা করে, নতুন নতুন দ্বীপ, নতুন নতুন দেশ যারা আবিষ্কার করে, তাদেরকে যে তিনটে লাইন তিনি এখানে বলেছেন, সেটা এটাই বোঝাচ্ছে যে ওই ডিসকভারি গুলো লাভার্স এর কাছে কিছুই এমন ইম্পর্টেন্ট নয়, কেননা তারা একে অপরকে পেয়েছে। যদি আমি খুবই সহজ ভাষায় বলি যে বা ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, যে তারা যেহেতু লাভারের মনে হয়েছে তার বিলাভেটই তার কাছে সেই নতুন মানে জগৎ, মানে নতুন না, তার কাছে তার বিলাভেটই তার একমাত্র পৃথিবী, তার জগৎ, তার তার যা কিছু আবিষ্কার, যা কিছু সবকিছু তার তার বিলাভেট। তাই এই যে সি ডিসকভাররা প্রতিদিন নতুন নতুন দেশ সৃষ্টি আবিষ্কার করছে, এই ঘটনাগুলো তার কাছে একদম মিনিংলেস বা কোনো ইম্পর্টেন্ট বা পাওয়ারফুল মেসেজ তাকে সেন্ড করছে না। তাই এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। What classical work of philosophy is alluded in the poem? এটা কিন্তু বলা যেতে পারে যে মানে এমনি একটা এক লাইনের ওয়ান লাইন অফ কোশ্চেন আসতে পারে, যে পোয়েমসে যে ফিলোসফিটা ইউজ করা হয়েছে, যে ক্লাসিক্যাল ওয়ার্ক অফ ফিলোসফিটা ইউজ করা হয়েছে, সেটা আমরা আর কোন ক্লাসিক্যাল ওয়ার্কের সঙ্গে মিল পাই বা রিলেট করতে পারি? সেটা হচ্ছে অ্যারিস্টোফেন্স দ্য ফ্রক্স। অ্যারিস্টোফেন্স এর ফ্রক্স এর সঙ্গে আমরা
দ্য গুড মডার ফিলোসফিক্যাল আইডিয়াটাকে রিলেট করতে পারি। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এবার সেন্ট্রাল থিম, ওই যে থিম অফ দ্য পোয়েম কথা যে প্রশ্নটা আমরা বারবার পাচ্ছি। দ্য ডিসপিউট বিটুইন ক্যাথলিজম অ্যান্ড প্রোটেস্ট্যানিজম? নো। দ্য বিউটি অ্যান্ড ওয়ান্ডার অফ ট্রু লাভ, ম্যানস রিলেশনশিপ টু গড? একদমই না। দ্য স্পিকার স্ট্রাগল উইথ ডিপ্রেশন? একদমই নয়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড ওয়ান্ডার অফ ট্রু লাভ। মানুষ সত্যিকারের প্রকৃত ভালোবাসা পেলে তার যে সৌন্দর্য, তার যে গভীরতা, তার যে মুগ্ধতা থাকে, সেটাই হচ্ছে এই পোয়েমের মূল বিষয়। কোনোভাবেই এখানে রিলিজিয়াস, ক্যাথলিসিজম, প্রোটেস্টানিজম, চার্চ, গড এগুলো কিন্তু আসছে না। তো এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর আজকের আমাদের শেষ প্রশ্ন, which term describes this poem most accurately? Apostrophe, dialogue, aside, epistle? Good morrow is a aside. Aside means এটা এক ধরনের ডায়ালগ বলা বলা যেতে পারে, ডায়ালগ ফর্ম, যেখানে দ্য স্পিকার যে কথাগুলো বলবে, যে ডায়লগ বলবে, সেটা শুধুমাত্র রিডার্সরা শুনতে পারবে, সেখানে উপস্থিত বাকি ক্যারেক্টারসরা শুনতে পাবে না। তো এই অ্যাসাইডটা মূলত কিন্তু আমরা ড্রামার ক্ষেত্রে দেখেছি, কিন্তু পোয়েমস এর ক্ষেত্রেও এই ধরনের ফর্ম আমরা দেখেছি, ইউজ করা যায়, ইউজ করা হয়েছে। তো সেরকমই একটা উদাহরণ এক্সাম্পল হচ্ছে গুড মরো। তো এখানে যে টার্মটা পোয়েমটাকে সঠিকভাবে বিচার করতে পারে সেটা হচ্ছে অ্যাসাইড। কোনোভাবেই অ্যাপোস্ট্রফি নয়, ডায়ালগ অনলি, মানে ডায়ালগ বলে সেই ডায়ালগ নয়, এখানে অ্যাসাইড ফর্মে ডায়ালগটা রয়েছে, এন্ড এপিস্টল এটাও নয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অপশন। তো আজকের মতন এই কয়েকটা প্রশ্ন ছিল। আমি আপাতত পিপিটিটা অফ করছি। এবার আমি একটু তোমাদের কাছে যাব। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলো, আমি এক এক করে বলছি, এক এক করে বলবে, আমি এক এক করে উত্তর বলো। ম্যাডাম এই 14 দাগেরটা একটু দেখুন। তোমার কথাটা কেটে গেল। 14 আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, আমি একটু লেগুন থেকে আমি মেসেজগুলো একটু পড়িনি। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, পিপিটি দেখা যাচ্ছে না, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। এটা কি সবারই হচ্ছিল নাকি যারা বলছে তাদের পার্টিকুলার? সবার হচ্ছিল। আচ্ছা, তাহলে হতে পারে কিছু পিপিটির, আমার কিছু হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আবার অনেকে বলছে পাচ্ছি, অনেকে আচ্ছা ঠিক আছে, কোনো এটা নিয়ে ইস্যু হওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা পিপিটি উইথ অ্যান্সার পেয়ে যাবে ক্লাসের শেষে, তো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আর রেকর্ডিংও যেহেতু থাকবে, তাই কি বলেছি না বলেছি সেটাও পরে শুনতে হবে। আচ্ছা, আরেকবার পিপিটিতে যাই। ও যেটা বলছে সেটা একটু একবার ডিসকাস করা যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, yes, 14. That's great. What is the theme of the lagoon? The destructive power of revenge. এটাকে বলা হয়েছে রাইট অ্যান্সার। তুমি কিছু বলতে চাইছো, বলো। হ্যাঁ, আমি বলছি ম্যাডাম ওই দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি রয়্যালটি, এটা কি হবে না? সরি রেজিলিয়েন্স অফ হিউম্যান স্পিরিট। আমি এটা বললাম সেই সময়, যে মনে হতে পারে যে অপশন এ আর সি এর মধ্যে কনফিউশন ছিল। দ্য রেজিলিয়েন্স অফ দ্য হিউম্যান স্পিরিট, যে এত কিছুর পরও, এত মৃত্যুর পরও, এত হেরে যাওয়ার পরও কিন্তু আরশাদ ডিসিশন নেয় যে সে তার ব্রাদার্স এর মার্ডারের অ্যাভেঞ্জ নেবে। তো এখানে মনে হতে পারে যে রেজিলিয়েন্স একটা থিম হিসেবে উঠছে, কিন্তু ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ রিভেঞ্জকে কেন বলা হচ্ছে যে এটাই একমাত্র থিম? কেননা পুরো স্টোরিটা জুড়ে কিন্তু মানে এই যে মানে ওই যে অ্যাকশন প্যাক বলা হয়েছে না, অ্যাকশন প্যাক, এত যুদ্ধ, এত মারামারি, এত হত্যা, এত মৃত্যু, এই যে এগুলো কেন ঘটেছে, এগুলো কেন ঘটছে? যে এক পক্ষ আরেক পক্ষকে মানে হারাতে চাইছে, এক পক্ষ আরেক পক্ষের উপর যুদ্ধ জয় করতে চাইছে, বা তাকে তার উপর সে মানে দখল নিতে চাইছে। এই যে একটা রিভেঞ্জ হিসেবে পুরো স্টোরিটাতে একটা মার্ডার বা হত্যা বা বলা যেতে পারে মৃত্যু, এই যে মৃত্যু যদি বলি আমি, ডেথ, এই ব্যাপারটা কিন্তু ঘটছে শুধুমাত্র ওই রিভেঞ্জের জন্যই। তো এখানে সেই জন্য মানে এটাকে থিম হিসেবে ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ রিভেঞ্জটাকেই বলা হবে। হ্যাঁ, রেজিলিয়েন্সটা যদি হতো, যদি ধরো অপশন এমন আছে যে অপশন
A and B is true, option A B only right, or all of the options are true, তখন তুমি হয়তো অপশন A and C করতে পারো। বা যদি শুধুমাত্র যদি বলা হয় যে কোন অপশনটা একমাত্র সঠিক, তাহলে কিন্তু অপশন A। আমি অনেক বইতে দেখেছি ম্যাডাম ওই সি অপশনটা দেওয়া আছে রাইট অ্যান্সার হিসেবে। এবং এই যে গল্পটাতে যে, হ্যাঁ, এবং গল্পটাতে যে ডমিনেন্ট যে থিমটা, সেটা তো রিভেঞ্জ নয়। ডমিনেন্ট যে থিমটা সেটা তো রিভেঞ্জ নয়, সেটা ধরুন ওই লাভ, বিট্রায়াল, গিল্ট, রিগ্রেট, এই জাতীয় যেগুলো আছে সেই অ্যাসপেক্টে যদি আপনি দেখেন। সেটা তো দেখো অপশন হিসেবে মানে ডিফার করছে। কেন বলছি আমি, এইরকম ধরনের প্রশ্ন দেখা গেল তুমি আরেক জায়গায় পেলে, সেখানে দেখা গেল অপশন গুলো অন্যরকম রয়েছে, অপশনে দেখা গেল অন্যরকম ওয়ার্ডস রয়েছে, অপশন মানে পুরো এই এই কথাগুলোই নেই, এই অপশন গুলোই নেই, সম্পূর্ণ নতুন কিছু অপশনস কথা রয়েছে। সেখানে তুমি বিট্রায়াল পেলে, লাভ পেলে, সেখানে তোমাকে সেই অপশন হিসেবে তোমাকে তখন এটা চুজ করতে হবে। হ্যাঁ, তুমি যেটা বলছো তুমি আরো বইয়ে দেখেছো যে এটাই রাইট অ্যান্সার রয়েছে। হ্যাঁ, তো এবার না বই হিসেবে বা পার্সন টু পার্সন, অথর টু অথর হিসেবে কিন্তু ভ্যারি করছে। কিন্তু এটা নিয়ে তাহলে হয়তো একটা মানে কি বলবো, একটা ইয়ে তৈরি হতে পারে, ডাউট তৈরি হতে পারে, আলোচনা সভা। হ্যাঁ, আলোচনা বা ডিসকাশন বা কি বলবো, আমি সঠিক ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। তো সেই হিসেবে কিন্তু তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ, সেটাও সঠিক হতে পারে, আবার এটাও সঠিক হতে পারে। রিভেঞ্জটা থাকছে, হ্যাঁ, মনে হতে পারে যে একটা এন্ড অফ দ্য স্টোরি শুধু রিভেঞ্জের কথা বলা হচ্ছে, কিন্তু ওই রিভেঞ্জটার জন্যই কিন্তু স্টোরিটা এতদূর অব্দি এলো, ফ্রম বিগিনিং টু এন্ড। না হলে রিভেঞ্জটা না হলে তো ওদেরকে যদি চেঞ্জ না করতো তাহলে হয়তো এই ঘটনাটা এত দূর আসতো। ঘটনাটার সূত্রপাতটাই হয়েছে সেইভাবে, যেখানে গিয়ে তার মনে হয়েছে যে আজকে এই ঘটনাগুলো ঘটেছে বিকজ অফ দ্যাট, বিকজ অফ দোজ ইনসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা ম্যাডাম ওই থার্ড পারসন লিমিটেড, ওই লিমিটেড শব্দটা ঠিক বুঝতে পারছি না। ওই লিমিটেড বলতে ওই যে বললাম যে সে পুরো গল্প সম্বন্ধে বা কোনো বা পুরো অ্যাকশনস বা ইভেন্ট সম্বন্ধে সে মন্তব্য করছে, বাট ফ্রম আ লিমিটেড জোন। লিমিটেড বলতে যে বললাম না, সেখানে আরশাদ নিজের কথা বলছে, আরশাদের ব্রাদার কথা সেখানে বলা হচ্ছে, মালায়েস কথা বলা হচ্ছে, তারা তাদের ডায়লগ নিজেরাই প্রেজেন্ট করছে। সেখানে কিন্তু ন্যারেটর নিজে প্রেজেন্ট করে দিচ্ছে না যে আরশাদ কি বলেছিল, আরশাদের ব্রাদার কি বলেছিল, সেখানে গিয়ে কোথাও সে নিজেকে লিমিট করে নিচ্ছে, তাই সেই জন্য সেটাকে থার্ড পারসন লিমিটেড বলা হয়। ম্যাম বলছি নাম্বার 22 বলবেন? 22 না 20। How does Conrad create a sense of atmosphere and mood in the story? By employing a fast-paced and action-packed narrative style. ওই যে বললাম ফাস্ট পেস্ট, পরপর সিরিজ অফ ইভেন্টস আমরা দেখছি কিভাবে ঘটছে। একেই তো এটা শর্ট স্টোরি, তারপর সেই শর্ট স্টোরিজ এর মধ্যে আমরা দেখছি যে গল্পের স্পিডটা কিভাবে এগোচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় একটা অ্যাটমসফিয়ার, একটা জঙ্গল, একটা লাগুন, একটা নদীর ডেসক্রিপশন থেকে শুরু করে কিভাবে সেটা আস্তে আস্তে কিংডম, রাজা, রাজার বউ, রাজার লোক, ওরা পালিয়ে যাচ্ছে সমুদ্রে, সারা রাত ধরে তারা সমুদ্রে ইয়ে করছে, তারপরে রেস্ট নিচ্ছিল, ভাত খাচ্ছিল, সেখান থেকে কিভাবে রায়াল লোকরা কিছু ধাবা করে তাদেরকে ধরে ফেলে, ওরা পালিয়ে যায় জঙ্গলের মধ্যে, কি পর 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 কোথাও কোনো মানে মানে কোনো মানে পজ নেই, কোথাও মানে কোনো ধীর গতিতে চলছে, ওইটাকেই নেরেট করে যাচ্ছে, ওইটাকেই কিভাবে মারলো, কিভাবে পালালো, শুধুমাত্র এটাকেই ডিসক্রাইব করে যাচ্ছে, অর্থাৎ তা কিন্তু আমরা দেখছি না। একদম পরপর পরপর সিরিজ অফ ইভেন্ট একদম ফুল ফেজে কিন্তু ঘটছে, এবং অ্যাকশন, তারা পালিয়ে গেছিল, সেখানে তারা আশ্রয় নিয়েছিল, তারপর ডায়মন্ডের জ্বর হলো, কেন জ্বর হলো, এবং সে মারা গেল, 3 রাত 4 রাত সে জ্বরে কাঁপছে, সে সেন্সলেস হয়েছে, তার চোখগুলো উপরের দিকে জাস্ট ওয়াইড ওপেন হয়ে পড়ে রয়েছে। তারপর মালাই এবং বাকি যারা যে শেয়ারম্যান তারা এলো, তারা কি বলছে। সো দিস আর অ্যাকশন প্যাক ন্যারেটিভ স্টাইল, ঠিক আছে, সেই জন্য এটাকে ওই পুরো একটা অ্যাটমসফিয়ার বা মুড যদি বলি, একদম ফাস্ট পেসড অ্যান্ড অ্যাকশন প্যাক ন্যারেটিভ স্টাইল বলে তাকে গণ্য করা হচ্ছে। বাচ্চা ম্যাম এই 4টে অপশনসই একদম খুবই কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম সেই সময় এই যে অপশনস গুলো এত ভালো, প্রত্যেকটা অপশনই হতে পারে যে রাইট অ্যান্সার। সেই জন্যই খুব ভালো করে পড়ে এবং বুঝে, যার লেখা তুমি পড়ছো, যিনি রাইটার, যিনি অথর,
সে কিরকম লেখা আগে লিখেছেন বা তিনি কিসের জন্য স্পেশালাইজড সেই কথাটাকে মনে রেখে, কেননা কোশ্চেনের মধ্যে কর্নারের কথা বলা হয়েছে, সেই জন্য সেটাকে মাথায় রেখে কোশ্চেন এবং অ্যান্সার দুটোকে মিলিয়ে দুটোকে কম্পেয়ার করে কিন্তু রাইট অ্যান্সারটা চুজ করতে। ম্যাম কোশ্চেন নাম্বার 38 একবার দেখাবেন। ম্যাম ম্যাম বলছি ছিল, বলো বলো। হ্যাঁ বলছি ম্যাম, ওই যে উইলসন মানে লোটাসিটার থেকে মক টেস্টের সময় একটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার যেটা করেছিলাম কিন্তু সেটা ভুল হয়েছিল। ওই উইলসনের ডেথটা কবে হয়েছিল, 1929 না 1926? ওটা তো তোমাকে টেক্সট দেখে মনে রাখতে হবে, ওটা তো পুরো মুখস্থর ব্যাপার। হ্যাঁ ম্যাম মুখস্থ, ওটা তো এটা ওইটা নিয়ে বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন ইনফরমেশন হচ্ছে। 29 বা 26 আমাদের মক টেস্টে ওটা ভুল করা হয়েছিল, আমরা 1929 করেছিলাম, বাট আমার তো ভুল হয়েছিল। আচ্ছা আমি ওই যেহেতু ওই প্রশ্নে 27 দেওয়া ছিল, ওটা ভুল। ওই প্রশ্নটা যেহেতু আমার এর মধ্যে নেই, তুমি এটা একটা প্রশ্ন হিসেবে বা একটা কোয়েরি হিসেবে বললে আমি ওটা একবার দেখি, আমি নিজে একবার দেখি, বিকজ আমি তো ওটা একবারে মানে আমিও তাই জানি না। ওটা যদি ম্যাম ওটা যদি ভালো করে যদি হিসাব করে রাখা হয় যে ও কত বছরে মারা গেল, তো পরপর মানে বলেছে যে কত বছরে, দেখতে গেলে কিন্তু 1929ই হচ্ছে অ্যান্সারটা। সেটা আমিও তাই। ম্যাডাম কি করে 1929 হচ্ছে? যদি 13 বছর পরে যায় 26 সাল হচ্ছে তখন। তাই 26 সাল, হ্যাঁ এই জন্যই বললাম না যে ওই লোটাস সিটারে মানে ভীষণ রকম ভাবে 29 দিয়ে রেখেছে বইগুলো। না ম্যাম 26 হচ্ছে ম্যাম, ও তো ফার্স্ট টাইম যখন আসে তার তো 1 বছর পরে আবার ফিরে এসেছিল, তাহলে ওখানে 26 সাল তো হচ্ছে না, 35 ধরুন। তাহলে সেক্ষেত্রে 29। ওই যে বললাম পুরো গল্পটা জুড়ে লেখকের সাথে যখন প্রথম দেখা হয়েছিল তখন তো 1913। হ্যাঁ 1913। তারপরে লেখক 13তে রিটার্ন করলেন, তখন তো উনি আর নেই। আবার 13 বছর পরে যখন তিনি রিটার্ন করলেন তখন তো উনি আর নেই। না আচ্ছা তার মানে কি তখন 26 হচ্ছে? তখন ছিল বেঁচে, তখন ছিল, 3 বছর পর তো মারা গেছে। 1920 তখন ছিল 1929ই হবে, একদম ঠিকঠাক। এই পার্টিকুলার ব্যাপারটাকে নিয়ে আমি আমাদের যিনি সাবজেক্ট মডারেটর আছে তার সঙ্গে কথা বলবো, উই উইল ডিসকাস অ্যান্ড দেন উই উইল মানে আমরা তোমাদেরকে জানাবো, বা যিনি লোটাসিটার পড়িয়েছেন যে ম্যাডাম বা স্যার, তিনি তোমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমিও পরের ক্লাসে এই টপিকটা নিয়ে আমি যা জানতে পারবো বা আমার যেটা রাইট মনে হবে আমি তোমাদেরকে জানাবো, কেননা এটা একটা ওই যে ক্যালকুলেশন খুব দরকার। তো যেহেতু অনেকগুলো স্টোরি এবং পোয়েমস রয়েছে, আমার মনে হয় যে যে এই পিপিটিতে যে প্রশ্নগুলো রয়েছে, এই পিপিটিতে প্রশ্নগুলো সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে বা ডাউট থেকে থাকে, সেটা আজকের মতো ক্লিয়ার করে দিই। তারপর এই যে তুমি যে কোশ্চেনটা তুললে, মানে যে তুললো তার অ্যান্সার আমি পরের ক্লাসে দেবো। আচ্ছা ওকে ওকে ম্যাম, ঠিক আছে। ওকে আচ্ছা বলো, কে কি বলছিলে? ম্যাম কোশ্চেন নাম্বার 38 টা। হ্যাঁ 38. What is the significant flaw in Wilson's philosophy of life? তার ফিলোসফি অফ লাইফের সবথেকে ভুল দিকটা কি ম্যাম ছিল? এই কোশ্চেনটার অ্যানসার বি কেন, ডিসরিগার্ড ফর সোশিয়েটাল নর্মস, এটা কেন হবে না? কারণ কোশ্চেন নাম্বার 46 এ আছে why does Wilson rejected societal norms and expectations, কোশ্চেন নাম্বার 46 এ এটা আছে কোশ্চেন নাম্বারটা, তো এটাতে অ্যানসার কেন বি হবে না? কেননা এখানে সোসাইটি এবং সোসাইটাল নর্মসটাই একমাত্র বিষয়বস্তু নয় এই পুরো পুরো স্টোরিটাই। এখানে উইলসন তার নিজের জীবন, তার নিজের মানুষ হিসেবে, নিজের একজন ক্যারেক্টার হিসেবে তার যে ফিলোসফি অফ লাইফ সেটার কথা বলা হয়েছে। তারপরে সোসাইটাল নর্মস, তার রেসপন্সিবিলিটি, তার কর্তব্য দায়িত্বের কথা পরে আসছে, মানে তারপরে আসছে। তাই এখানে তার নিজের জীবনের সিদ্ধান্ত, ডিসিশন, চয়েস, ফিলোসফি বললে কিন্তু এই আনফোর্সিন সার্কামস্ট্যান্সেস বা ইভেন্টকে অ্যাডাপ্ট করতে না পারার যে ফেলিয়ার, সেটাই হবে রাইট আনসার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু ম্যাম ওই যে গুড মরো থেকে যে ফিলোসফিক্যাল যে থিওরিটা অ্যারিস্টটলের, আমার কোয়েশ্চেন নাম্বারটা খেয়াল পড়ছে না, ওটা একটু কাইন্ডলি বলবেন, এক্সপ্লেন করে দেবেন একবার? ওই সময় আমার নেটওয়ার্কটা একটু ফল করে গেল। আমি এখানে না এরকম এক্সপ্লেন করা নট পসিবল কথাতে, কেননা এটা একটু বড় এটা একটা ফিলোসফিক্যাল গল্প রয়েছে, মানে গল্প বলতে কিছু পোর্শনস রয়েছে।
তো আমি চেষ্টা করব, এই পৃথিবীতে তো সম্ভব নয়, আমি আলাদা করে এই অ্যারিস্টোফেন্স দ্য ফ্রগ সম্বন্ধে একটু ডেসক্রিপটিভ, যদিও ইটস নট ইম্পর্টেন্ট, মানে তোমরা এখন যে প্রিপারেশন নিচ্ছ তার সঙ্গে কিন্তু এইটা এতটাও জানাটা ইম্পর্টেন্ট নয়, বাট বিকজ ইউ ওয়ান্ট টু নো, আমি ওটা একটা পিডিএফ করে তোমাদেরকে প্রোভাইড করবো। আমার মনে হয় সেটা একটু ডিফার হবে। ওকে, একটু ডিটেইল থেকে সেটা আমি ডিটেইলিং এ তোমাদেরকে জানাতে পারবো। ম্যাম বলছি যে আমার একটা কথা ছিল, বলছি যে এই যে স্যাটারডে যে আমাদের এমসিকিউ টেস্ট গুলো হচ্ছে ম্যাম, ওইগুলো নিয়ে যদি একটা করে অন্তত ক্লাস থাকতো, যে কারো কোনো যদি প্রবলেম থাকে ওই টেস্ট গুলোতে, সেটা নিয়ে যদি একটু ডিসকাশন হতো খুব ভালো হতো। মানে অনেক জায়গায় কনফিউশন রয়ে যাচ্ছে ওই মক টেস্ট গুলোতে। সাবজেক্ট মডারেটরের সঙ্গে কথা বলতে হবে, আমাকে বললে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে। ওদের ইয়ের সঙ্গে অফিস এবং সাবজেক্টের সঙ্গে কথা বলবে, দেখবে ওরা কি জানাচ্ছে, তা ওরা যদি মনে করে তাহলে ক্লাস হবে, ঠিক আছে? এনিথিং এলস? আর না হলে আমি পিপিটিটা অফ করে দিচ্ছি, তাহলে যদি পিপিটি থেকে কারো কোনো প্রশ্ন না থাকে। ম্যাম বলছি ওই ড্রিম চিলড্রেন যে টু চাইল্ডের কথা বলা হয়েছে প্রথম দিকে, একদম 1 না হলে 2 নাম্বার কোয়েশ্চেনটা, বলো বলো। ওখানে ওই যে দুটো মানে ওই যে ঘোস্টের কথা, টু অ্যাসপিরেন্টস এর কথা বলা হয়েছে না টু ড্রিম চিলড্রেন কথা বলা হয়েছে? দেখো, ড্রিম চিলড্রেন মানে এখানে ওটা মিসেস ফিল্ড দুটো বাচ্চার অ্যাডোলেসেন্সকে দেখতে পেত, ওইটা কিন্তু আলাদা অ্যাসপেক্ট হিসেবে স্টোরিটাই রয়েছে, আলাদা পোর্শনে বলাই হয়েছে গল্পটাতে। এখানে ল্যাম্প কিন্তু আমরা এট দ্য এন্ড অফ দ্য স্টোরি কি দেখছি, তিনি ঘুম থেকে তার ঘুমটা ভেঙে যাচ্ছে, তিনি এতক্ষণ ঘুমে স্বপ্ন দেখছিলেন, এবং স্বপ্ন দেখে কি দেখলেন, তার দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুটো বাচ্চা রয়েছে, এবং তাদেরকে সে গল্প শোনাচ্ছে। কার গল্প শোনাচ্ছে? গ্রেট গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ড এর গল্প শোনাচ্ছে। তাই এখানে প্রশ্নটা হয়েছে হাউ মেনি চিলড্রেন ডাজ এলিয়া হ্যাভ। এখানে ল্যাম্পসের কতগুলো বাচ্চা সে তার নিজের স্বপ্নে দেখছিল সেটার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু সেটার অ্যান্সার 2, যদিও ওখানেও 2, মানে ওখানেও সংখ্যাটা 2, কিন্তু কোশ্চেন ওয়াইজ দেখতে গেলে কিন্তু দুটো আলাদা। ওভাবে আসে যে টু অ্যাসপিরিয়েন্স এন্ড টু ড্রিম চিলড্রেন, যদি এভাবে অপশনস গুলো আসে তাহলে তখন টু অ্যাসপিরিয়েন্সই হবে। তাহলে দুটো এটাও। হ্যাঁ, আচ্ছা, ওকে ম্যাম। ওকে, আমি তাহলে পিপিটিটা অফ করছি। আর যদি কারোর কোনো মানে আজকের ক্লাস রিলেটেড যদি কারোর কোনো প্রশ্ন না থাকে, তো ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা আমি এখানেই শেষ করবো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, এখনো সময় রয়েছে, যদিও সময় শেষ হয়ে গেছে, স্টিল যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দেবো, বলো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা আজকে এখানে শেষ করবো।